আমিও বাইরে বের হলাম। কোহিনূর মায়ের কাছে বসে আছে। আমি ওদের কাছে যেতেই কোহিনূর মুখটা অন্যদিকে ঘোরালো। বুঝতে পারলাম কোহিনূর লজ্জা পেয়েছে। শোন, কোহিনূরকে সাথে করে নিয়ে একটু ঘরে আয়। মেয়েটা তোর সারাদিন বাসাতেই থাকে। আমি কোথাও যাব না মা। কেন মা? না মানে এমনি। আমি লজ্জা পেয়ে শাড়ির আঁচল আঙুলে পেঁচিয়ে বলতেছি, শামীমের সাথে যা, দেখবি অনেক ভালো লাগবে। আর শোন, শামীম শহরের সব জায়গা চিনে, বুঝলি? আচ্ছা যাব। তাহলে দেরি করতেছিস কেন? এই শামীম, তোর সাথে করে নিয়ে যা না। ঠিক আছে মা। তারপর দুজন বাইরে বের হয়ে এসে বাইকে উঠলাম। কোহিনূর আজ একেবারেই আমার থেকে একটু দূরে বসেছে। তুমি এত দূরে বসলে কেন? পড়ে যাবে তো। না পড়বো না, আমি এখানেই ঠিক আছি। বেশি বুঝতেছো, আমার কাছাকাছি আসো। না পারবো না। কিভাবে আমার কাছাকাছি আনা লাগে তা ভালো করেই জানি। আমি বাইক চালু করে সব গিয়ার দিয়ে দিলাম। একটু সামনে গিয়ে বাইকটা কষে ব্রেক করলাম। অমনি কোহিনূর আমার পিঠে এসে পড়লো আর ভয়ে জড়িয়ে ধরলো। আমি আর বাইক দাঁড় না করে চালাতে শুরু করে দিলাম। কিছু দূর যাওয়ার পর কোহিনূর বুঝতে পারলো আমি স্বাভাবিক গতিতে বাইক চালাচ্ছি। তখন সে, আপনি এমন কেন বলুন তো? আমি আবার কেমন শুনি? এইভাবে কেউ বাইক ব্রেক করে? যদি পড়ে যেতাম? পড়তে দিলে তো পড়বে নাকি? আচ্ছা আপনি আমার সাথে এরকম কেন করলেন? তোমাকে কাছে পেতে, বুঝেছো? মানে? কোনো মানে জানা লাগবে না, এখন চুপ করে বসে থাকো। আর এক হাত দিয়ে আমার কাঁধ ধরো। দুজনে আমরা একটা লেকের পাড়ে আসলাম। এখানে আমাদের মতো আর অনেক ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী এসেছে। আমরা সবার থেকে একটু দূরে গেলাম। কোহিনূর চারদিকের প্রকৃতি দেখতে থাকলো। এখনো সেও স্বাভাবিকভাবে চলতেছে, কথা বলতেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ আমার সাথে আসার জন্য। আপনি কি এর আগেও এখানে এসেছিলেন? অনেকবার। নিশ্চয়ই আপনার জিহেব সহ, তাই না? জি না, আমি একাই এসেছি এখানে অনেকবার। আর আমার কোনো জিএব নাই, তবে একজনকে মনে ধরেছে। আপনি শহরের ছেলে আর আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? না, নাই। বিশ্বাস হয় না। না হলে কিছু করার নাই, তবে একজনকে মনের কথা ভাববো ভাবতেছি। আপনি বলতে না পারলে আমাকে বলুন। আর কিছুদিন যাক, আমি তাকে নিজেই বলবো। তারপর দুজন আরো সামনে এগোতে লাগলাম। যেখানে যাই সেখানেই জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকা যুগল বসে আছে। দেখেছেন ছেলেটা মেয়েটাকে কিভাবে নিজ হাতে বাদাম ছিলে খাইয়ে দিতেছে? তোমারও কি খেতে ইচ্ছে করতেছে? খেতে ইচ্ছে করলে কি আর কেউ খাওয়াবে আমাকে? আমি কোনো কিছু না বলে বাদামওয়ালার কাছ থেকে 10 টাকার বাদাম নিয়ে এসে ছিলে কোহিনূর মুখের সামনে ধরলাম। কোহিনূর কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এভাবে তাকে দেখলে হবে নাকি খাবে? আপনার হাতে খাবো কেন? আপাতত মনে করো আমি তোমার বয়ফ্রেন্ড, নাও খাও। তাকে আর কোনো বলতে না দিয়ে ওর মুখে বাদাম দিয়ে দিলাম। কোহিনূর আমার কথাটা শুনে আবার একটু মনে মনে ধাক্কা খেলো। আমি তাকে খাইয়ে দিতে লাগলাম আর সেও খেতে লাগলো। আরো কিছুক্ষণ লেকের চারপাশটা ঘুরে আমরা একটু সামনে চলে গেলাম। ফুচকার দোকান দেখতে পেয়ে ফুচকা খাবো বলে ছোট বাচ্চাদের মতো বায়না ধরলো। যেহেতু মনে মনে তাকে চাই, ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। মামা বেশি ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা বানান তো। 2 প্লেট কেন? সে কি আপনি খাবেন না? আমি এসব পচা জিনিস খাই না। এই, এটা কিন্তু আমার পছন্দের খাবার। এটাকে পচা বলবেন না, না হলে কিন্তু আপনার খবর করে ছেড়ে দিব। আচ্ছা বাবা, সরি, আমি খাবো না, তুমি খাও। তাহলে তো আমি 3 প্লেট খাবো। আপনি একটু আপনার বাইকে গিয়ে বসুন না, না হলে আবার আপনার নজর লেগে পেট খারাপ হতে পারে আমার। করুণের কথা শুনে অনেক রাগ হলো, তো রাগটা কন্ট্রোল করে বাইকে গিয়ে ওর দিকে মুখ না করে উল্টো দিকে মুখ করে বসলাম। প্রায় 15 মিনিট আমি তার দিকে দেখি না। হঠাৎ কোহিনূর বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আমার কাছে এসে জিভ বের করে বলতেছে, পানি, আহ ঝাল, পানি, পানি খাবো, ঝাল। ফুচকাওয়ালার কাছে পানি নাই? যা ছিল সব খেয়ে ফেলেছি। ও মা গো, মরে গেলাম গো। কি ঝাল! তাহলে তো ঝাল খেতে কে বলেছে? ঝাল দিয়ে ফুচকা না খেলে আমার ভালো লাগে না। আর এখন কথা না বলে পা পা পানির ব্যবস্থা করেন। কোহিনূরের চোখ দিয়ে পানি ঝরতেছে আর চোখ মুখ লাল বর্ণ ধারণ করছে। আমি তখন এদিক সেদিক দৌড়তে লাগলাম, কোথাও পানি পেলাম না। সামনে একটা দোকান থেকে শুধু 1 বোতল
পানি পেলাম, সেটা এনে কোহিনূরকে দিলাম। সে ঢকঢক করে সব পানি খেয়ে ফেললো, কিন্তু তার ঝাল কমলো না। সে এবার ঝাল সহ্য করতে না পেরে তার শাড়ির আঁচল মুখে পড়ে দিল। কোহিনূর এবার প্রায় কেঁদে ফেলবে মনে হয় ঝালের জন্য। আর কোনো উপায় অন্তর না পেয়ে কোহিনূরের কাছে এগিয়ে গিয়ে ওর মুখ থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে আমার 2 হাত দিয়ে ওর 2 গালে ধরে আমার 2 ঠোঁট আর কোহিনূরের 2 ঠোঁট এক করে দিলাম। কোহিনূর প্রথমে একটু আমাকে ছাড়ানোর চেষ্টা করতেছিল, পরে যখন বুঝলো এটা ছাড়া এই মুহূর্তে তার ঝাল কমানোর কোনো উপায় নাই, তখন সে নিজে থেকে রেসপন্স দিতে থাকলো। জীবনে প্রথম কোনো মেয়েকে লিপ কিস করতেছি, আর তার ঝাল কমানোর জন্য। এখানে আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। এভাবে কতক্ষণ ছিলাম দুজন তা জানি না। দুজনে একজনেরও তখন কোনো হিতাহিত জ্ঞান ছিল না। দুজনের হুঁশ যখন আসলো তখন রাস্তার পাশের লোকগুলো হাততালি আর শীষ বাজাচ্ছিল। কোহিনূর আমাকে ছাড়িয়ে নিয়ে সবার সামনে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আপনি কাজটা ঠিক করলেন না। এতগুলো মানুষের সামনে আমাকে অপমানিত না করলেও পারতেন। আরে আমি তো থাক, আর বলতে হবে না। আপনার যদি আমার শরীর এতই পছন্দ আমাকে বলতেন, 4 দেওয়ালের মাঝে আপনাকে সব কিছু করতে দিতাম। কিন্তু এতগুলো মানুষের সামনে আমাকে এটা কি করলেন? আমি না হয় ঝালের জন্য পানি পানি বলে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই বলে আপনি এই সুযোগটা নেবেন আমার সাথে? তুমি ভুল বুঝতেছো। আমি এমন খারাপ মনোভাব নিয়ে তোমার সাথে এটা করি নাই। আমি যখন দেখলাম ঝালের কারণে তুমি অন্যরকম হয়ে যাচ্ছিলে, আবার কেঁদে ফেলার অবস্থা, তাই তোমার সাথে এটা করেছি। আর কিছু না, বিশ্বাস করো। থাক, আর বলতে হবে না। আপনার তো মনের ইচ্ছে পূরণ হয়েছে। এবার আমাকে দয়া করে বাসায় নিয়ে চলুন। আসলে তুমি ভুল বুঝতেছো। আমাকে কি বাসায় নিয়ে যাবেন, নাকি আমি একাই যাব? আমি আর কোনো বললাম না, তাকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাস্তায় আর একটা কথাও আমাকে বলে না কোহিনূর, এমনকি আমার থেকে দূরে বসেছিল। বাসায় আসার পর কাউকে কোনো না বলে ওর রুমে চলে গেল। কিরে, সন্ধ্যার আগেই চলে আসলি যে? নাকি কোনো সমস্যা হয়েছে? না মা, তেমন কিছু হয়নি। এই, তোর গালে কিসের দাগ এটা? ও কিছু না, গালে একটু ফুচকার পানি পড়েছিল তো, তাতে জ্বালা করতেছিল, তাই হাত দিয়ে অনেক ঘষেছি। মাকে আর কোনো কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে ডান গালটা দেখি, হাতের আঙুলের ছাপ স্পষ্ট আছে। কোহিনূর থাপড়ে যে কষ্টটা পাইনি, তার কথাটা শুনে আরো বেশি কষ্ট পাইছি। কেমন করে ভাবতে পেলো সে তার শরীরটাকে একে আমি চাই? আমি তো তার ঝাল কমানোর জন্য এই কাজটা করেছি। এই কয়দিন আমাকে এই চিনলো সে? সে কিভাবে পারলো এতগুলো মানুষের সামনে আমাকে থাপ্পড় মারতে? রাতে বাবা অফিস থেকে বাসে আসলে সব একসাথে খেতে বসলাম, কিন্তু কোহিনূর নাকি খাবে না, তার নাকি কোনো খিদে নেই। খাওয়া শেষ হলে মা কোহিনূরকে ড্রয়িং রুমে নিয়ে আসলো। অনেক এসেছিল অফিসে কোহিনূর খোঁজ করার জন্য, কিন্তু যাকে দেখেছি বিশ্বাস হয়নি তারা কেউ কোহিনূরের আপন মানুষ। এখন উপায়? থাক না, মেয়েটা এখানে, আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের কোনো সমস্যা থাকলে বলুন, আমি চলে যাই। এটা কেমন কথা? আমরা কি একবারও বলেছি আমাদের কোনো সমস্যা আছে? তুই এখানে সারা জীবনের জন্য থাকবি, যতদিন পর্যন্ত না তুই তোর পরিচয় আর ঠিকানা বলতে না পারিস। কালকে সকালে আমি কোহিনূরকে নিয়ে হাসপাতালে যেতে চাই, যেখানেও চিকিৎসা অবস্থায় ছিল, যদি কোনো তার ঠিকানা পাই। আর কোহিনূর হাসপাতালের নামটা জানা আছে তোমার? হ্যাঁ। আমি বারবার কোহিনূরের দিকে তাকাচ্ছি, কিন্তু কোহিনূর একবারের জন্য আমার দিকে তাকলো না। শেষে কোহিনূর আর সেখানে থাকলো না। বাবা আমাকে বললো তা নাকি ঘুম পেয়েছে, সে নাকি ঘুমাতে যাবে। কোহিনূর ওর রুমে যাওয়ার পর আমরাও যে যার রুমে চলে গেলাম। সারা রাত ঘুমাতে পারিনি, নিজেকে শুধু অপরাধী মনে হয়েছে। পরের দিন সকালে বাবা কোহিনূরকে নিয়ে হাসপাতালে চলে গেল। সেখান থেকে প্রায় 4 ঘন্টা পর বাবার কোহিনূর চলে আসলো। কিছু কি জানতে পারলে? আসলে কোহিনূরের স্মৃতি হারিয়ে গিয়েছে। তাকে নাকি খুব খারাপ অবস্থায় বাংলাদেশ পুলিশ পেয়েছিল। মানে? কোহিনূর যে বাসটাতে করে যাচ্ছিল সেটা টুরিস্ট বাস, আর বাসটা অ্যাক্সিডেন্ট করে, আর তাতে করে কোহিনূর মাথায় অনেক বাজেভাবে আঘাত পায়। ডাক্তাররা তো মনে করেছিল কোহিনূরকে তারা বাঁচাতে পারবে না, কিন্তু আল্লাহর রহমত থাকায় কোহিনূর বেঁচে যায়। কোহিনূর প্রায় 2 মাস কমায় ছিল, আর যখন কোহিনূরের জ্ঞান ফিরে তখন সে কাউকে চিনতে পারে না, এমনকি সে নিজেকেও চিনতে পারে না। তাই সেখানকার ডাক্তার আর নার্স তাকে সবাই কোহিনূর বলে ডাকে। কোহিনূরের কি আর কোনো আগের স্মৃতি ফিরে আসবে না? ডাক্তার বলেছে আসার সম্ভাবনা খুব কম, আর যদি তার স্মৃতি ফিরে আসে তখন সে আমাদের কাউকে চিনতে পারবে না, আর যদি চিনতেও পারে সে তো আর আমাদের সাথে থাকবে না। তুই কোনো চিন্তা করিস না মা,
তোর যতদিন পর্যন্ত না স্মৃতি ফিরে আসে তুই ততদিন পর্যন্ত আমাদের এখানেই থাকবি। আমি ভাবতেছি মেয়েটাকে এখানকার কোনো ভার্সিটিতে ভর্তি করে দিব। ওর কোনো আইডেন্টিফাই নাই, তাছাড়া এসব কেমন করে হবে? টাকা হলে দেশে সব কিছুই করা যায়। আগে ওকে নতুন পরিচয়ে দেশের নাগরিক বানাবো, তারপর টাকা খরচ করে নকল সার্টিফিকেট বানিয়ে ভার্সিটিতে ভর্তি করে দিব। তাছাড়া মেয়েটা একা একা বাসায় থেকে বা কী করবে? আর এইভাবে যদি মেয়েটা ওর আসল পরিচয় জানতে পারে। সেটা অবশ্য ঠিক বলেছো তুমি। এভাবেই দিন যেতে লাগলো। বাবা কোহিনুরের ভার্সিটি ভর্তি করার সব ব্যবস্থা করে ফেললো। এই কয়দিনে কোহিনুরের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোহিনুর আমার কোনো কথাই শুনতে চায়নি। কোহিনুর এই কয়দিনের ভেতরে বাসার সবাইকে আপন করে নিয়েছে, এমনকি রাহেলাকেও। বাবা কোহিনুরকে ঢাকা শহরের নাম করা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিল। বাবার সাথে অনেক বড় বড় লোকের সাথে পরিচয় থাকায় কোহিনুরকে ভর্তি করতে কোনো সমস্যা হলো না। কোহিনুর এখন সবার জন্য রান্না করে, সবার হাতের কাজ করে দেয়, নিজের পড়াশোনা করে, কিন্তু আমার সাথে কোনো কথা বলে না, আমার কোনো কাজও করে দেয় না। এমনকি আমি যদি খেতে বসি তাহলে সে তখন খায় না, নানা রকম অজুহাত দেখিয়ে তার রুমে চলে যায়। কোহিনুরের এমন ব্যবহার আমার সহ্য হচ্ছে না। কোহিনুর আমাকে এত অবহেলা করবে তা ভাবতেও পারেনি। তার এই অবহেলা কখন যে তার প্রতি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছে আমার মনে, তা বুঝতেই পারে নাই। কোহিনুরের কাছে অনেকবার ক্ষমা চাইতে গেছি, কিন্তু বারবার ফেরত আসতে হয়েছে আমাকে। মা মাঝে মাঝে কোহিনুরকে ওর ভার্সিটি দিয়ে আসতে বলে, কিন্তু কোহিনুর আমার সাথে যাবে না বলে দেয়। যেদিন গাড়ি থাকে সেদিন ড্রাইভার কোহিনুরকে ভার্সিটি নিয়ে যায়, আবার নিয়ে আসে। যেদিন থাকে না সেদিন একাই বাসে বা সিএনজি করে চলে যায়। যেহেতু কোহিনুরের সাথে বাসায় কথা বলার সুযোগ পাচ্ছি না, তাই ঠিক করলাম ওর ভার্সিটি গিয়ে ওর সাথে কথা বলবো। তাই ও ভার্সিটি যাওয়ার ঘন্টা দুয়েক পরে আমি ওর ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি গিয়ে দেখি কোহিনুর একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে, যা দেখে আমার পা থেকে মাথা পর্যন্ত শরীরের আগে গস গস করতে লাগলো। আমি বাইকটা ওদের কাছে নিয়ে গিয়ে দাঁড় করালাম। আমাকে কোহিনুর দেখে চমকে গেল। আমি কোহিনুরকে কোনো কথা না বলে ছেলেটার কলার ধরে ওকে মারতে লাগলাম। ছেলেটাকে সবে 2-3টা ঘুষি মেরেছি, এর মাঝে আমার বাগালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো কোহিনুর। আমি অবাক হয়ে কোহিনুরের দিকে তাকালাম। কোন সাহসে আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলেছেন আপনি? তাই বলে আমাকে এভাবে থাপ্পড় মারবে তুমি? আপনাকে বলেছি না আমার আশেপাশে না আসতে। তোমার পাশে কেন আসি জানো? তোমাকে ভালোবাসি বলে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি। তোমার অবহেলা সহ্য করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই যায় না। আপনি আমাকে কেমন ভালোবাসেন তা আমি জানি। কি করলে বিশ্বাস করবে তুমি? আরে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি যে তোমার পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারতেছ না। আমার কি তোমার ভালোবাসা জানো কোহিনুর? আমি আপনাকে ভালোবাসি না। এবার আমার চোখের সামনে থেকে গেলে খুশি হব। তোমাকে সাথে করে নিয়ে যাব আমি। কোহিনুর হাত ধরে টানতে থাকলাম, কিন্তু সে আমার সাথে যেতে চাচ্ছে না। আমার শরীর চান তো ঠিক আছে, আজকেই রাতে আপনার রুমে আমি যাব, তখন যা মন চায় তাই করিয়ে। কোহিনুর! ঠাস করে বাইকের লুকিং গ্লাসে দিলাম একবারই, অমনি লুকিং গ্লাস ভেঙে গেল আর আমার হাতের তালু কেটে রক্ত বের হতে লাগলো। আমি তোকে ভালোবাসি, তোর শরীরকে না। তোর শরীরের প্রতি যদি আমার কোনো লোভ থাকতো তাহলে কবেই তোর শরীর ভোগ করতাম। তোকে না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি নিজেই যায় না। তাই তো তোর এত অবহেলার পরও আমি তোর কাছে ছুটে আসি। আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু না, আমি ভুল ছিলাম। যা আজ থেকে আর তোর কাছেই আসবো না। তবু তুই খুশি থাক। এ কি করলেন? আপনার হাত দিয়ে তো রক্ত ঝরতেছে। নিজের করা ভুলের সাজা দিচ্ছি নিজেকে। এই হাতটা দেন আমাকে, আমি ওড়না দিয়ে বেঁধে দিই। স্যার আমার হাত। কি সব পাগলামি শুরু করে দিলেন? দেন না, দেখেন কত রক্ত ঝরতেছে। আমার রক্ত ঝরে তোর কি? এখন এসব কথা রাখুন, আগে হাতটা দেন। আমি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে বাইক স্টার্ট দিয়ে সরাসরি বাসে চলে আসলাম। বাসায় এসে দেখি বাসায় মা নেই। আসার সময় অবশ্য কোহিনুর অনেকবার আমাকে ডেকেছিল, কিন্তু তার ডাক শুনিনি আমি। রাহেলা, এ রাহেলা, কই তুই? রাহেলা রান্নাঘর থেকে দৌড়ে আমার কাছে। জি ছোট সাহেব। মা কই রে? খালু জানি একটু মার্কেটে গেছে, আপনার কি কোনো কিছু লাগবো আমারে বলেন। না, কোনো কিছু লাগবে না, আমি রুমে গেলাম, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। রাহেলা এবার হাতের দিকে লক্ষ্য করলো। সে কি ছোট সাহেব, আপনার হাত কাটলো কেমন করে? আপনি খারান, আমি স্যাভলন আর তুলা নিয়ে আসছি। এ কোনো কিছুই লাগবে না, রুমে গেলাম আমি। রাহেলাকে কোনো কথা না বলে আমার রুমে চলে আসলাম আমি। এসে রুমে থাকা ঘুমের ট্যাবলেট খেয়ে বিছানাতে উপর হয়ে শুয়ে পড়লাম। কাটা হাতটা বিছানার কেনা দিয়ে সাইডে চলে রেখে ঘুমানোর চেষ্টা করলাম। এভাবে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই যায় না। যখন ঘুম ভাঙলো তখন চোখ মেলে দেখে রাত হয়ে গেছে। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। যখন হাতে পানি দিতে যাবো, লক্ষ্য করে দেখি আমার হাত সুন্দর করে একটা ওড়না দিয়ে ব্যান্ডেজ করা, আর ওড়নাটা কোহিনুরের।
তার মানে কোহিনূর রুমে এসে এটা করেছে। আমি কোনো রকম বা হাত দিয়ে মুখটা ধুয়ে নিলাম, তারপর মুখ মুছে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মা আর কোহিনূর বসে বসে গল্প করতেছে। আমি ওদের কোনো কিছু না বলে অন্যদিকে বসে টিভি ছেড়ে দিয়ে দেখতে লাগলাম। একটু আর চোখে লক্ষ্য করে দেখলাম মা তার মতো করে কথা বলেই যাচ্ছে, আর কোহিনূর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই তোর আজকে কি হয়েছিল বল রে? আমার আবার কি হবে? তাহলে তোর হাত কাটলো কেমন করে? ওই একটা বাইকে লেগেই হয়েছে আর কি। বাইকে লেগে মানে? আমাকে কি তোর বোকা মনে হয়? ও মা, তুমিও না, আসলে বাইকটা স্টার্ট দিতেছিল না, তাই রাগ হয়ে বাইকের লুকিং গ্লাসে বাড়ি মেরেছি, তাতেই কেটে গেছে। বুঝি না রে বাপু, তোর এত রাগ কোথা থেকে আসে? আর গাড়ি থাকতে কেন তুই বাইক নিয়ে থাকিস সেটা বুঝি না। মা আর আমি যখন কথা বলতেছিলাম তখনও কোহিনূর আমার দিকে এক দৃষ্টিতে সরু চোখে তাকিয়েছিল। মা আর কোহিনূর আরো কথা বলার পর বাবা অফিস থেকে চলে আসলো, তারপর সবাই খেতে বসলো। আজ অবশ্য কোহিনূর আমাদের সাথে বসেছে। কোহিনূর বসাতে আজ আমার খুব রাগ হলো, তাছাড়া ডান হাতটা কাটা, আবার বাধাও আছে। তা আমি খাবো না বলে সেখান থেকে উঠে ছাদে গেলাম। ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। জীবনে প্রথম কাউকে এতটা ভালোবাসলাম, আর সেই কিনা আমাকে বুঝলো না, উল্টো অবহেলার থাপ্পড় উপহার দিল। তাকে ভালোবাসার অপরাধে হঠাৎ কারো পায়ের শব্দে পিছনে তাকিয়ে দেখি কোহিনূর কেঁদে আমার দিকে আসতেছে। আমি যখন কোহিনূর দিকে ঘুরলাম তখন সে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কাঁদতে থাকলো। এই, তুমি কান্না করতেছো কেন? আর আমাকে এইভাবে জোরে ধরে আসো কেন? কোহিনূর ওর মতো করেই কেঁদে চলেছে, কোনো কথা বলতেছে না। এই, কেউ চলে আসবে, ছাড়ো। কেউ আসবে না, মা বাবা রুমে ঘুমাতে গেছে। আমি তো খারাপ, তাহলে এইভাবে এই খারাপ মানুষটাকে জোরে ধরে আসো কেন? কে বলেছে তুমি খারাপ? তোমার মতো ভালো আমার কাছে কেউ না। এই দাঁড়াও দাঁড়াও, আপনি থেকে কখন তুমি হলাম আমি? যখন থেকে তোমাকে ভালোবাসি তখন থেকে। মানে? কোহিনূর এবার আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে বলতেছে, জানি না তোমাকেও কখন কিভাবে ভালোবেসে ফেলেছি। তোমাকে সেই দিন ওইভাবে থাপ্পড় মারতে চাইনি আমি। আমি নিজেও চেয়েছিলাম তুমি আমাকে কিস করো। আমার ঝাল লেগেছিল, কিন্তু সহ্য করতেও পারতাম, কারণ ফুচকার ঝাল দিয়ে খাওয়ার অভ্যাস আমার আছে। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো কিনা, তার জন্যই এমন করেছি। তাহলে চর মারলে কেন সবার সামনে, আর এত কথা শোনালে কেন? আমি তোমার মায়ের কাছে, তোমার ভাইয়া ভাবির কাছে কথা শুনেছি, তাই আমি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখার জন্য এমন করেছি। যদি তোমার ভাইয়ার মতো তোমাকেও তোমার মা বাসা থেকে বের করে দেয়, তাই একটু তোমার সাথে সেই দিন বাজে ব্যবহার করেছি। আর এতদিনের অবহেলা? তোমাকে কোনো অবহেলা করি নাই, আমি তোমাকে ইগনোর করতাম, যেন সবসময় আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসো, আর তোমাকেও কাছে কাছে পাই। আমি যেহেতু তোমাকে ভালোবেসে ফেলেছি, সেহেতু তোমাকে তো আর ভুলতেও পারবো না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আজ তোমার ভার্সিটিতে যে থাপ্পড় মারলে? ওটা আমার জাস্ট ফ্রেন্ড হয়। সে একটা মেয়েকে পছন্দ করে, আর সেই মেয়েটাকে ভালোবাসি বলতে পারতেছিল না, তাই আমাকে বলতে বলেছিল। আর সে এমনিতেও একটা ভীতু ছেলে, আর ওকে যখন মারতেছিলে তখন আমার তোমার উপর খুব রাগ হয়। আর এমনিতেও আমি অন্যায় সহ্য করতে পারি না, তাই রাগের বশে মেরে দিয়েছি। আর তখন যে বললে ভালোবাসো না? তোমার প্রতিক্রিয়া দেখার জন্য বলেছি। ভাবতে পারি নাই তুমি তোমার হাতটা এইভাবে গ্লাসে বাড়ি মারবে। কিন্তু তখনই তো তোমাকে ভুলে গেছি আমি, আর আমার পথে একটা মেয়েকে প্রপোজ করেছি, সে রাজি আছে আমার সাথে প্রেম করতে। তোমাকে আজ মেরে ফেলবো, তারপর নিজেকে মারবো। একদিনের মধ্যে কেমন করে আমাকে ভুলে গেলে তুমি? হ্যাঁ বলো, মেয়েটা কে? আজ ওই মেয়েকে মেরে ফেলবো আমি। তুমি এখন যাও, ও এখন আমাকে ফোন দেবে, তুমি এখানে থাকলে ওর সাথে ঠিকভাবে কথা বলতে পারবো না। যাব না, আর তোকেও কথা বলতে দিব না। তুই শুধু আমার, আর কারণ না তুই। আপনি থেকে তুমি, আর তুমি থেকে তুই। আমার যখন যা বলতে মন চায় তাতে তোর কি? হ্যাঁ, রাগ দেখে লাভ নাই, তখন যেহেতু আমার ভালোবাসা বোঝো নাই, এখন এসব বলে কোনো কাজ হবে না। সত্যি তুমি আমাকে ভুলে গিয়ে আর একজনকে ভালোবেসেছো? হ্যাঁ, কতবার বলতে হবে শুনি? কোনোবার কান্না করেই দিল। জানি তো, সব ছেলেরাই একজনকে ছেড়ে আর একজনের সাথে করবে, এটা ওদের স্বভাব। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে কাস্টমার কেয়ার থেকে ফোন আসলো।
আর ফোনটা বাজতে থাকলো। এই দেখে আমার নতুন গার্লফ্রেন্ড ফোন করেছে। আমি ওকে ফোনের রিংটোন শোনালাম, ফোনটা ধরে লাউড দিলাম। কাস্টমার কেয়ারের মেয়েরা যখন সালাম দিল সেটুকু শুধু কোহিনূরকে শুনে লাউড স্পিকার কমিয়ে দিলাম। আর অন্যদিকে তাকে হেসে হেসে হুদায় কথা বলতে থাকলাম। এবার আর কোহিনূর এসব সহ্য করতে না পেরে আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে সে বলতে লাগলো, এই উগান্ডার মেয়ে, বান্দরনি, এই তেলাপোকার বউ, টিকটিকির শালি, ধলা ইঁদুর, কালো ইঁদুর, গরু, ছাগল, ভেড়ার মেয়ে, তুই কোন সাহসে আমার জামাইকে ফোন দিস? হ্যাঁ, তোর সাহস থাকলে আমার সাথে দেখা কর, তখন তোকে দেখাবো আমি কে। হ্যালো হ্যালো, কথা বল, আফ্রিকার জঙ্গলি বুনো শুয়োরের নাতনি। আমি কোহিনূরের এমন কাণ্ড দেখে অট্ট হাসিতে ফেটে পড়লাম। কতটা বোকা হলে মানুষ এমন করে তা কোহিনূরকে না দেখলে বোঝার কোনো উপায় নেই। হাসতেছো কেন তুমি? নাম্বারটা ভালো করে দেখো তো। কোহিনূর এবার মোবাইল নাম্বারের দিকে তাকালো। সে এবার বুঝতে পারলো আমি কেন হাসতেছি। শালা টিকটিকি, আমাকে বোকা বানানো, আজ তোর খবর আছে। আমাকে কাঁদিয়েছিস। এই বলে আমাকে দৌড়ানি শুরু করে দিল। আমিও এক দৌড়ে আমার রুমে চলে আসলাম। আমার সাথে সাথে কোহিনূর আমার রুমে চলে আসলো। এসে এই দরজা লক করে দিল। দরজা বন্ধ করলে কেন? পুরুষ ধর্ষণ করব। মানে কি বলতেছো তুমি? আরে চান্দু, ভয় পাও কেন? আমাকে কাঁদিয়েছো, আমাকে বোকা বানিয়ে মজা নিয়েছো। এইবার তো তোমার খবর আছে। কোহিনূরের শয়তানে হাসি দেখে ভয় পেয়ে গেলাম। না জানে আমার সাথে কি করে। তাই দুই হাত দিয়ে আমার বুক ঢেকে ধরলাম। আর কোহিনূর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর আমি পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ লেগে গেল। কোহিনূর আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার পেটের উপর চড়ে বসলো। কি চান্দু, এইবার পালাবে কোথায় তুমি? হুম হুম। দেখো কোহিনূর, আমার সাথে এসব করতে পারো না তুমি। কি সব সোনাটা আমার? দেখো কোহিনূর, এসব কিন্তু ঠিক না। এবার কিন্তু আমি তোমার সাথে অনেক খারাপ কিছু করতে পারি। কি খারাপই করবে দেখি একটু? আমার তো মনে হয় না তুই কোনো পুরুষ। আপনারাই বলেন তো, কোনো ছেলেকে যদি কোনো মেয়ে এসব বলে তখন কি আর প্রমাণ না দিয়ে পারা যায়? তাই এবার আমি কোহিনূরকে ধরে নিচে শুয়ে দিয়ে ওর শরীরের উপর আমার শরীর রাখলাম। দেখ এবার কি করি আমি। কি 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 ইয়ে করবে তুমি? আচ্ছা দেখাচ্ছি। প্লিজ এমন করো না আমার সাথে। কে শোনে কার কথা। আমি ধীরে ধীরে আমার মুখটা ওর মুখের কাছে নিয়ে গেলাম। আর আমার দুই হাত দিয়ে কোহিনূরের দুই হাত শক্ত করে ধরলাম। আর আমার শরীর দিয়ে ওর শরীরে তো ভর দেওয়া আছেই। কোহিনূর এবার ছোটাছুটি করতে থাকলো। কিন্তু ছেলে মানুষের শক্তির কাছে কি একটা মেয়ে কখনো পারে? এমনটা করতে পারো না তুমি, প্লিজ থামো। আমি এবার কোহিনূরকে ছেড়ে দিয়ে ওর পাশে শুয়ে হো হো করে হাসতে থাকলাম। আর কোহিনূর অবাক হয়ে আমার দিকে তাকালো। কি হলো, ভয় পেয়েছিলে বুঝি তুমি? কোহিনূর আর কোনো না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তোমাকে আমি আমার চেয়েও বেশি বিশ্বাস করি। তুমি আমার সাথে কোনো কিছু করবে না তা জানি। তাহলে কান্না করছিলে কেন? তোমার থেকে ছাড়া পাওয়ার জন্য যা একটু অভিনয় করলাম। এই ছাড়া এবার তোমার অভিনয় বের করতেছি আমি। জি না মশাই, কোনো ছাড়াছাড়ি নাই। অনেক হয়েছে, এবার তুমি রুমে যাও। আজ তোমার সাথেই থাকবো সারা রাত এভাবে। দেখো তো আমাদের এভাবে দেখলে খারাপ মনে করবে। ভোর রাতে আমি চলে যাব, প্লিজ থাকি না। আমি যদি রাতে তোমার সাথে কোনো করে ফেলি? তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আর যদি কোনো কারণেও সেটা তো আমার সাথেই করতেছো, অন্য কারোর সাথে না। দেখো বিয়ের আগে একসাথে থাকাটা ঠিক না, অযথা পাগলামি করো না। কোহিনূর এবার আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে কাঁদতে থাকলো। এই মেয়েটার এত অভিমান আসে কোথা থেকে বুঝি না। উফ, এই মেয়ে দেখি একটা আস্ত পাগলি। আমি ওই বিছানা থেকে উঠে কোহিনূরের কাছে গেলাম। কোহিনূরকে আমার দিকে ঘোরালাম, দেখি সে কান্না করতেছে। এই মেয়েটা এত অভিমানী কেন বুঝি না, একটুতেই অভিমান করে থাকে। আমি ওর চোখের পানি মুছে দিলাম। এবার সে আঙুল দিয়ে তার ডান বাম করে টানতে লাগলো। এই মেয়েটার এমন কিছু অভ্যাস আছে যা আমি কল্পনাও করতে পারি না। আচ্ছা সরি, আর মানা করবো না, চলো ঘুমাবে। তুমি সত্যি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দিতে চাও। আবার কি করলাম? একবারও জিজ্ঞেস করেছো আমি খেয়েছি কিনা? তোমাকে তো বাবা মায়ের সাথে খাবার টেবিলে দেখলাম। দেখছো বলে কি খেয়েছি নাকি? তুমি খাও নাই দেখে আমিও খাই নাই। সে কি, এখনো খাও নাই কেন? না খেলে তোমার শরীর খারাপ করবে। আর তুমি যে সেই বিকেল থেকে না খেয়ে আছো, তুমি থাকো,
আমি খাবার নিয়ে আসি। আর তোমার জন্য ঔষধ নিয়েও এসেছি। ঔষধ আবার কখন নিয়ে আসলে? ড্রাইভারকে বলে নিয়ে এসেছি। তোমার হাতের যা অবস্থা, 3-4 দিন লাগবে ভালো হতে, তাই নিয়ে আনিয়েছি। তুমি থাকো, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি। কোহিনূর নিচে গেল খাবার নিয়ে আসার জন্য। এই মেয়েটাকে এখনো বুঝতে পারলাম না, একটু পর পর কি যে হয় বুঝি না। এই মন খারাপ, এই অভিমান, এই কি আর এই ভালোবাসা, পুরো পাগলি। কিছুক্ষণ পর কোহিনূর খাবার নিয়ে আসলো। সে নিজেও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিতেছে। খেতে খেতে কোহিনূর আমাকে বলতেছে, এবার থেকে আমার উপর তোমার রাগ হলে আমাকে মারবে, তবু নিজের কোনো ক্ষতি করবে না, বলে দিলাম। আমার ক্ষতি হলে তোমার সমস্যা কি? তুমি যখন তোমার হাতের এই অবস্থা করেছিলে, তখন না মনে হয়েছিল আমার কলিজায় কে যেন আঘাত করলো। জানো, তখন না আমার ভীষণ কষ্ট হচ্ছিল। বাসায় এসে যখন তোমার রুমে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, আর তোমার হাত দিয়ে তখনও রক্ত ঝরতেছিল, তখন তো আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। তুমি ভাবলে কি করে আমি তোমার গায়ে হাত তুলবো আর এমন কোনো কাজ করব না যার কারণে তোমার কোনো কষ্ট হয়? সত্যি তো? এই যে তোমার গা ছুঁয়ে বলতেছে। একটা কথা তো তোমাকে বলতে ভুলে গিয়েছি। কি কথা? কালকে গ্রাম থেকে তোমার আপু আর দুলা ভাই আসতেছে। সত্যি বলতেছো? মা আমার সামনেই তোমার আপুর সাথে কথা বলেছে। এ কি, মন খারাপ করলে কেন? তোমার আপু যদি বাবা মায়ের মতো আমাকে আপন করে না নেয়? আরে তুমি সত্যি অনেক বোকা। আপু বাবা মায়ের চেয়েও অনেক ভালো। তবু যদি আপু আমাকে তাড়িয়ে দেয়? আগে আসুক, নিজের চোখে দেখো, তারপর বলিও, বুঝেছো? তারপর দুজনের খাওয়া শেষ হলে আমার মুখ কোহিনূর ওর ওড়না দিয়ে মুছে দিল। তারপর একটু প্লেট নিচে রেখে চলে আসলো। তারপর আমাকে আর কোনো কথা না বলে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লো। একাই ঘুমাবে নাকি? তোমাকে আসতে কে মানা করেছে শুনি? যেভাবে একাই গিয়ে শুয়ে পড়লে তাতে তো মনে হচ্ছে আমাকে সোফায় ঘুমাতে হবে। এত বেশি বোঝো কেন তুমি? আসো বিছানায় আর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। আমি আর কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর কোহিনূরকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। এভাবে সারা জীবন রাখবে তো আমাকে এই বুকে? তুমি ছাড়া কি কেউ আমার ভালোবাসার মানুষ আছে নাকি যে তাকে রাখবো? যদি তোমার বাবা মা জেনে যায় যে তুমি আমাকে ভালোবাসো, তখন কি হবে? জানি না কি হবে, তবে তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। যদি তোমার ভাইয়া ভাবির মতো আমাদের মেনে না নেয়, তোমার মা? মা তো ভাবির বাবাকে সহ্য করতে পারে না, তাই ভাবিকে মেনে নেয়নি। তবে ভাবিও কিন্তু অনেক ভালো, কিন্তু ভাবির বাবা একটা আস্ত শয়তান মানুষ। কেন? ওই বদ লোকটা আমাদের কোম্পানির ম্যানেজার ছিল। উনি আমাদের কোম্পানির মালামাল চুরি করে চুপ চুপ করে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিত, আর তাতে আমাদের কোম্পানির অনেক লোকসান হয়। পরে বাবা যখন জানতে পারে, সেই সময় ভাইয়া বাবা মা কাউকে না জানিয়ে তার মেয়েকে বিয়ে করে। এতে মা মনে করে ভাইয়াকে হাত করে ভাবির বাবা এসব করছে। এখানে তো তোমার ভাইয়া ভাবির কোনো দোষ নাই। মা তো বোঝে না, তবে বাবা মেনে নিয়েছে। আর আপু কিছুটা মেনে নিয়েছে, তবে মাকে ভয় করে বলে কিছু করতে পারে না। এই, আমার মাথায় হাত বুলিয়ে দাও না, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাই। আমিও আর কোনো না বলে কোহিনূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কোহিনূর আমাকে আরো শক্ত করে জড়িত হলো। আজ নিজে নিজেকে পৃথিবীর সেরা সুখী মনে হচ্ছে। এই মেয়েটাকে এভাবে সারা জীবন পাশে চাই আমি। কোহিনূর আমার কাছে থাকলো কেন যেন নিজেকে খুব সুখী সুখী লাগে। কোহিনূরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। সকালে যখন ঘুম হলো, চোখ মেলে দেখি কোহিনূর পাশে নাই। আর ঘড়িতে সকাল 10:24 বাজে, তার মানে কোহিনূর ভোরেই চলে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি আপু দুলা ভাই আমার গুলুমুলু ভাগিনা ভাগ্নি এসেছে। আপু আর কোহিনূর দুজনেই সুন্দরভাবে বসে কথা বলতেছে। মনে হয় দুজন দুজনের কত আপন। কিরে নবাবজাদা, তোর সকাল হলো? হুম। কিরে, এভাবে বাসাতে থাকবি নাকি বাবাকে অফিসের কাজে সাহায্য করবি? এসে জ্ঞান দেওয়া শুরু করে দিলে দুলা ভাই। কই জিজ্ঞেস করবে কেমন আছি কেমন নাই, তা না করে কি বলতেছো? তোকে এসব বলবে না তো কি বলবে শুনি? গাধার মতো বাবার অন্ন ধ্বংস করতেছিস। আর মা, একে বিয়ে দিয়ে দাও না কেন? মেয়ে আমরা ওর জন্য দেখে রেখেছি। তোর বাবার আর আমার মেয়েকে অনেক পছন্দ হয়েছে। তোরাও যেহেতু এসেছিস, সেহেতু শামীমের বিয়েটা দিয়ে দিব ভাবতেছি। মেয়ে দেখতে কেমন মা?
মেয়েটা তো দেখতে অনেক সুন্দর আর শামীমের সাথে মানাবেও ভালো। এতদিন পরে একটা সুন্দর সিদ্ধান্ত নিলেন মা। বলে ঠিক আমার শালাবাবুকে টাইট করে দিবে। ঠিক বলেছ তুমি। আচ্ছা মা, তাহলে মেয়ে দেখতে যাই, কি বলো? তোর বাবা অফিস থেকে আসুক, রাতে মেয়ে দেখবি। আমার ভাগিনা ভাগ্নি আমার বিয়ের কথা শুনে অনেক খুশি হলো। ওরা খুব ছোট, ভাগ্নের বয়স 5 বছর আর ভাগ্নির বয়স 2 বছর। ভাগ্নের নাম অয়ন আর ভাগ্নির নাম তয়না। সবাই আমার বিয়ের কথা শুনে খুশি হলো। কোহিনূর খুশি হতে পারলো না। মা আপু দুলাভাই যখন আমার বিয়ের কথা বলতেছিল তখন কোহিনূরের মুখটা মলিন করে ফেলে। শুধু যে কোহিনূর তা কিন্তু না, আমি নিজেও অবাক হয়েছি। আর আমার হার্টবিট দ্রুত চলতেছিল। কোহিনূর দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, হয়তো বলতে চাচ্ছে তোমাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না। আর একটু হলে কোহিনূর চোখ দিয়ে পানি ঝরবে মনে হয়। কিরে কোহিনূর, কই হারালি? শামীমের বিয়েতে তোকে কিন্তু সব কাজ করতে হবে। হ্যাঁ আপু, করব। কোহিনূর, শামীমকে খেতে দে। আমি আর তোর দুলাভাই একটু বিশ্রাম নেই, পরে কথা হবে। আপু চলে যাওয়ার পর কোহিনূর আমাকে খেতে দিল। কি খাবো বলেন? এসব কথা শুনলে কারো খেতে মন চায়? তাই আমি কোনো কিছু না খেয়ে আবার আমার রুমে চলে এলাম। আমার পিছন পিছন কোহিনূরও আসলো। তুমি আসলে যে, কিছু বলবে? ও, তার মানে তুমি তাহলে বিয়েটা করতেছো, তাই তো? কি সব পাগলের মতো কথা বলতেছো? তাহলে না খেয়ে আসলে কেন? আর আমি তোমার রুমে আসলাম বলে তুমি কি ডিস্টার্ব হচ্ছ? কি সব পাগলের মতো কথা বলতেছো তুমি? আমি মানি না তোমার এই বিয়ে, আর মানতেও পারবো না। আরে তুমি কান্না করতেছো কেন? আমাকে কিছু একটা ভাবতে দাও। আর কি ভাববে তুমি? বাবা মা তো মেয়ে আগে থেকে মেয়ে পছন্দ করে রেখেছে। এখনো বিয়ে হয়নি কোহিনূর, তাই প্লিজ কান্না করো না। কান্না করা ছাড়া কি আছে আমার? আর আমার সাথে তোমার সম্পর্ক মেনেও নিবে না তোমার বাবা মা। আমার তো কোনো পরিচয় নাই। পরিচয়বিহীন কোনো মেয়ের সাথে কারোর বাবা মা কি তার ছেলেকে বিয়ে দেয়? দরকার হলে তোমাকে নিয়ে এই বাসা থেকে চলে যাব, তবু অন্য কাউকে মেনে নিতে পারবো না আমি। কোহিনূর আর কোনো না বলে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। কেন জানি কোহিনূরের কান্না আমার সহ্য হচ্ছে না। কোহিনূরকে শক্ত করে আমি জড়িয়ে ধরলাম। কোহিনূরকে ছাড়া কাউকে জীবনে মেনে নেব না। প্লিজ, তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। তোমাকে আমার জীবনের সাথে বেঁধে ফেলো না। পারবো না তোমাকে ছাড়া বাঁচতে আমি। তোমাকে যে আমার থেকেও অনেক অনেক বেশি চাই। আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে। আগে বাবা আসুক, তারপর বাবাকে সব বললে তিনি সবকিছু মেনে নেবেন। বাবা আমাকে খুব ভালোবাসে। দেখবে বাবাকে আমাদের সম্পর্কের কথা বললে বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে। আমি কিছুই বুঝি না। আমি শুধু তোমাকে চাই আমার জীবনে। আমার তুমি হলেই চলবে, আর কাউকে লাগবে না আমার। প্লিজ কেঁদো না, তোমার চোখের পানি যে সহ্য করতে পারে না আমি। তুমি কাঁদলে যে আমার ভেতরটা ফেটে যায়। কান্না ছাড়া কি করতে পারি বলো তুমি? বাবা অফিস থেকে আসা পর্যন্ত অপেক্ষা করো না। এর মাঝে মা নিচ থেকে কোহিনূর কোহিনূর বলে রাখতে লাগলো। কোহিনূর আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে পোশাক ঠিক করে দৌড়ে নিচে চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম কেমন করে বাবাকে বুঝিয়ে বলা যায় আমার আর কোহিনূরের সম্পর্কের কথা। সারাদিন আমি ঘরে ছিলাম, বাইরে বের হয়নি। দুপুরে কোহিনূর খাবার নিয়ে এসে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। তখনও দেখেছি কোহিনূর চোখ ফুলে লাল হয়ে আছে, তার মানে সেও কান্না করছে। সারাদিন বাসাতে আপু দুলাভাই মা কোহিনূর অনেক মজা করছে আর নানা রকম গল্প করছে। বিশেষ করে তারা আমার বিয়ের কথাই বলেছে আর কোহিনূরকে বারবার জিজ্ঞেস করেছে কোহিনূর খুশি কিনা। কোহিনূর শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলেছিল, কিন্তু ভেতর ভেতরে সে নিজেই পুড়ে গেছে। তার কাছে শুধু মনে হয়েছে এই বুঝে তার প্রাণটা চলে গেল। রাতে বাবা অফিস থেকে আসার পর দুলাভাই আমাকে রুম থেকে নিয়ে নিচে গেল। তারপর সবাই মিলে একসাথে খাওয়া করার পর সবাই মিলে সোফাতে বসলাম। বাবা, তুমি আর মা নাকি শামীমের জন্য মেয়ে দেখতেছো? দেখেছি। তাহলে ওর বিয়ের কথা ফাইনাল করো। তোমার মা ফোনে আমাকে বলেছে, আর আমি সবকিছু ঠিক করে এসেছি। কাল সকালে ডেকোরেশনের লোক এসে বাসা সাজাবে, আর তুই কোহিনূরকে নিয়ে গিয়ে মেয়ের পোশাক নিবি, আর জামাই আর শামীমকে গেলে ছেলের যা যা লাগবে সব নিবে। আর কাল রাতে শামীমের বিয়ে, বুঝলি? সবাইকে দাওয়াত করেছো তো? আমার নিকটবর্তী আত্মীয়, বন্ধুর, অফিস স্টাফ সবাইকে বলেছি। এখন শুধু শামীম ওর বন্ধু বা অন্য কেউ থাকলে তাকে জানাতে পারে। ভালো করেছো তুমি। কার কোনো বলার আছে? বাবা এই বিয়ে করতে পারবো না আমি। কেন? আমি অন্য কাউকে ভালোবাসি। আমরা তোর বিয়ে
যার সাথে ঠিক করেছি তোর বিয়ে তার সাথেই হবে। আর তুই ভালো করেই জানিস আমি কি করতে পারি, বুঝলি? বাবা মা যাকে পছন্দ করেছে তাকে বিয়ে কর, দেখবি সুখী হবি। শালাবাবু যাকে ভালোবাসো তাকে ভুলে যাও। বাবা মা সন্তানের কখনো খারাপ চায় না, বুঝলে? কি মজা কি মজা, নতুন মামি আসবে। তয়না তুই এর তয়ন, আজ তোর কোহিনূর আন্টির সাথে থাকবি, বুঝলি? আচ্ছা। এবার যে যার রুমে যাও, কাল আবার অনেক কাজ করতে হবে। সবার সব কিছু যেন মনে থাকে। এই বলে সবাই চলে গেল। আমি আর কোহিনূর সেখানেই বসে থাকলাম। বাবা মা আপু দুলাভাই যা বলেছিল তার একটা কথা মনে হয় কোহিনূর মন দিয়ে শুনে নাই, শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। ওরা চলে যাওয়ার পর কোহিনূর তয়নার সামনেই আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে থাকলো। আমাকে মেরে ফেলো, তবুও আমার চোখের সামনে তোমার পাশে কাউকে মেনে নিতে পারবো না আমি। আমি কি করব বলো, আমার যে হাত পা বাঁধা। জানতাম এমন হবে, তাই তো তোমাকে এত ইগনোর করতাম। এখন বলো কি হবে আমার? তোমাকে ছাড়া যে থাকতে পারবো না আমি। যাও গিয়ে ঘুমাও। শেষবারের মতো তোমাকে একটু জড়িয়ে ধরে থাকি না? না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তুমি কি করবা? আমি রুমে গিয়ে শুয়ে পড়বো। ঘুমাতে পারবে তুমি? জানি না। আমি জানি তুমি ঘুমাতে পারবে না। চলো না পালিয়ে যাই, তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওই কথা বলো। কোহিনূর, চাইলেও আর যেতে পারবো না। তোমার সাথে পালিয়ে গেলে বাবা মায়ের সম্মান থাকবে বলো? তাহলে আমার কি হবে? কোহিনূরের এই কথার কোনো উত্তর আমার জানা নেই, তাই কোহিনূরের সাথে কোনো কথা না বলে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে থাকলাম। আমি যে তোমাকে ছাড়া কাউকে মেনে নিতে পারবো না কোহিনূর। তোমাকে ভুলে যাওয়ার আগে আমার মরণ যেন হয়। সারা রাত নির্ঘুম কাটালাম। আজ আমার বিয়ে, সারা রাত আমি আর কোহিনূর নির্ঘুম কাটিয়েছি। কোহিনূর ওর রুমে তো কান্না করতে করতে সারা রাত পার করে দিয়েছি। এদিকে আমিও দুচোখের পাথায় এক করতে পারি নাই। আমি সবসময় ভয়ের মধ্যে আছি, না জানি কোহিনূর তার নিজের কোনো ক্ষতি করে বসে নাকি। সকালবেলা দুলাভাই আমাকে ডেকে নিচে নিয়ে গেল। নিচে আগে থেকে সবাই বসে আছে, আর আপু কোহিনূরকে তার পাশে বসে রেখেছে। স্বামী, তুই তোর দুলাভাই সহ বিয়েতে তোর যা যা লাগে তা নিয়ে নে। আর তৃপ্তি, তুই কোহিনূরকে নিয়ে মার্কেটে গিয়ে কোনের যা যা লাগে তা দুইজন পছন্দ করে নিবি। তাড়াতাড়ি সবাই চলে আসবি বাসায়, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার জামাই আর আমি সব সামলে নেব। তাহলে চলো একসাথে যাই। জি না মশাই, আপনি আর শামীম আলাদা যাবেন, আমি আর কোহিনূর আলাদা যাব। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা আলাদা আলাদা মার্কেটে চলে গেলাম বিয়ের কেনাকাটা করার জন্য। কিন্তু আমার মন কোহিনূরকে ছাড়া সায় দিচ্ছিল না। যখন বাবা মার্কেট যাওয়ার কথা বলেছিল, তখন কোহিনূরের দিকে তাকিয়ে দেখি তার চোখ ফুলে আছে আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমরা মার্কেট গিয়ে বরকনের আলাদা আলাদা বিয়ের সবকিছু নিয়ে আসলাম। বাসায় এসে দেখি বাসায় বিয়ে বাড়ির সাজে সজ্জিত। আমি এই দৃশ্য দেখে আরো দুর্বল হয়ে গেলাম, না জানি কোহিনূরের কি অবস্থা। বাসায় ঢুকে দেখি কোহিনূরের হাসি মুখে আপুর সাথে বিয়ে বাড়ির কাজ করতেছে। কোহিনূরকে দেখে মনেই হচ্ছে না সে কষ্টে আছে, তার আপন মনে সব কাজ করতেছে। কোহিনূর আর আপু নিজ হাতে আমার বাসর ঘর সাজিয়ে দিতেছে, আর দুলাভাই সবসময় আমাকে তার সাথে সাথে রাখতেছে। আমাকে দুলাভাই সাথে রাখার কারণ আমি যদি পালিয়ে যাই বা কোনো অঘটন ঘটিয়ে ফেলি তাই। সব কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাসাতে মেহমান আসা শুরু করে দিয়েছে, আর দুলাভাই আমাকে শেরওয়ানি পাগড়ি পরিয়ে দিতেছে। আমার যেন শরীর কাজ করতেছে না, তাই দুলাভাই আমাকে সব পরিয়ে দিতেছে। আর এদিকে সারাদিন আপুর কারণে কোহিনূরও তেমন কিছু করতে পারে নাই। যখন সব কাজ করা শেষ হয়ে গেছে কোহিনূরের, তখন সে তার রুমে দরজা লাগিয়ে কান্না করতেছে আর বলতেছে, আমি মনে হয় একমাত্র প্রেমিকা যে নিজের হাতে তার প্রেমিকের বাসর ঘর সাজিয়ে দিয়েছি। কোহিনূর কোনো কিছু আর সহ্য করতে পারতেছে না, আর আপুর কারণে তো মন খুলে কান্নাও করতে পারে নাই। যখন আমার বাসর ঘর কোহিনূর সাজিয়ে দিতেছিল, তখন তার মনে হয়েছিল এ বুঝি তার প্রাণ চলে যাচ্ছে তার দেহ থেকে। সব কাজ নিজ হাতে করেছে কোহিনূর, কাউকে বলতে পারে নাই সে আমাকে ছাড়া একা কেমন করে থাকবে। সে যে আমাকে ছাড়া একা থাকতে পারবে না, আমি যে তার অস্তিত্বে মিশে গেছি। হঠাৎ কোহিনূর দরজা ধাক্কার আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে আপু লাল বেনারসি আর গহনা নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। কোহিনূর দরজা খোলা মাত্র আপু কোহিনূরকে বেনারসি আর গহনা দিয়ে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসতে। আপু সব দিয়ে চলে যায়। কোহিনূর এবার বেনারসি আর গহনা জোরে জোরে কাঁদতে থাকে আর মনে মনে বলে, না, আমি শামীমকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তাই আজ এ বাড়িতে শামীমের বিয়ে হওয়ার সাথে সাথে আমার মৃত্যুও যেন হয় সেই ব্যবস্থা করতেছি।
আসলে কোহিনূর যখন বিয়ের মার্কেট করতে যায় তখন সে একটা হকারের কাছ থেকে ইঁদুর মারার ওষুধ নেয়। কোহিনূর যখন ইঁদুর মারার ওষুধ মুখে দেবে সেই সময় আবারও আপু কোহিনূরকে দরজার বাইরে থেকে ডাকতে থাকে। কোহিনূর মনে মনে বলে, এই আপুর জন্য মনে হয় না শান্তি মতো মরতে পারবো। কোহিনূর যখন দরজা খুলতেছিল না তখন আপু আরো জোরে জোরে কোহিনূরকে ডাকে। এবার কোহিনূর দরজা খুলে দেয়। আপু কোহিনূরের হাতে তাকে দেখে কোহিনূরের হাতে ইঁদুর মারা ওষুধ। এটা কি কোহিনূর, তোর হাতে ইঁদুর মারার ওষুধ কেন? কোহিনূর আর কোনো কথা না বলে আপুকে জোরে জোরে কান্না করতে থাকে। আরে পাগলি, বলবি তো কেন কান্না করতেছিস? কি হয়েছে আমাকে বল, এভাবে কাঁদলে হবে? আপু, আমি তোমার ছোট ভাইকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে পাগলি, এই জন্য কি কাঁদতে হবে? আর তুই যদি ইঁদুর মারা ওষুধ খেয়ে মরে যাস তাহলে শামীমের বিয়ে কার সাথে দিব? এবার কোহিনূর আপুকে ছেড়ে দিয়ে আপুর দিকে চোখে তাকিয়ে থাকলো। এর মাঝে মা কোহিনূর রুমে গিয়ে দেখে কোহিনূর বিয়ের কোনো কিছু এখনো পড়ে নাই, শুধু কান্না করতেছে। সে কি রে, দীপ্তি তোকে সেই কখন পাঠিয়েছি কোহিনূরকে বধূ সাজিয়ে নিচে নিয়ে যাওয়ার জন্য, আর তুই এখনো কোনো করিস নাই? মা, তোমার ছেলের বউ নাকি ইঁদুর মারা ওষুধ খেয়ে মরবে, তাহলে তাকে বধূ সাজিয়ে লাভ কি? মানে এসব কি বলতেছিস তুই? কোহিনূর নাকি শামীমের এ বিয়ে মেনে নিতে পারবে না, তাই নাকি ইঁদুর মারা ওষুধ খেয়ে মরবে। তুই কি আমার ছেলেকে বিয়ে করবি না মা? কে বলেছে করবো না? 100 বার করবো বিয়ে তোমার পাগল ছেলেকে। তাহলে ইঁদুর মারা ওষুধ কেন খেতে চেয়েছিলিস? আমি কি জানি তোমার ছেলের সাথে আমার বিয়ে দিবে? আমি তো মনে করেছি অন্য কারোর সাথে, তাই তো এমন করতে চাইছি আমি। হারে পাগলি মেয়ে, তোদের দুজনকে তৃপ্তির কথা মতন বলি নাই কার সাথে বিয়ে হচ্ছে। আর তৃপ্তি দেখতে চাইছিলাম তোরা সত্যি কি দুজন দুজনকে ভালোবাসিস কিনা। মা, তুমি কেমন করে জানলে? তোরা দুজন বাসায় যা শুরু করে দিয়েছিলিস তাতে কি না বোঝার কিছু বাকি আছে? আর সেদিন সাথে তো দুজন সে রোমান্টিক কথা বললে, আমি আর শামীমের বাবা দুজনেই তো দেখেছি। আর আগে থেকেই তৃপ্তিকে আমরা সব বলে রেখেছিলাম, তাই তো তৃপ্তি ওর বাড়ির সব কাজ ফেলে চলে এসেছে এখানে, বুঝলি? বাপ মা, কোহিনূর দেখি এবার লজ্জা পেল। মা, তোমার ছেলের জন্য কোহিনূর উপযুক্ত। তুমি নিচে যাও, 10 মিনিটের মধ্যে কোহিনূরকে কোণে সাজিয়ে নিয়ে আসতেছি। মা চলে গেল। তবে এতক্ষণ যে কোহিনূর আমাকে হারানোর ভয়ে কান্না করতেছিল, এখন সেই কোহিনূর মায়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছে। আর কথা হলো বিয়ের সাজে সাজতে আর সবার সামনে কনের বেশি যে খুব লজ্জা পাচ্ছে। তবে মা আর আপুর কথা শুনে কোহিনূর ঈদের খুশির মতো আনন্দ পাইছে। আপু কোহিনূরকে সাজিয়ে নিচে নিয়ে এলো। এবার আমি চরম অবাক হয়ে গেলাম, কারণ কোহিনূরের ঘর থেকে কনে এলো। কিছুই বুঝলাম না, নাকি আপু আগে থেকেই কনেকে কোহিনূর রুমে রেখে গিয়েছিল। আমার এমন অবস্থা দেখে দুলাভাই বলতেছে, চলো বাবু, অমন করে দেখিও না, সব আমি বলতেছি। তোমার বিয়ে তোমার ভালোবাসার মানুষের সাথেই হচ্ছে, মানে কোহিনূরের সাথে। কালকে থেকে তোমার আর কোহিনূরের কাণ্ড দেখলাম, আর পুরো বাসায় সবাই মজা নিলাম। এখানে কিন্তু আমার বোন, এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। সব প্লাস তোমার আপু আর তোমার বাবা মা তোমাদের ব্যাপারটা আগেই বুঝতে পেরেছিল বলে আমাকে আর তোমার আপু এই জন্য নিয়ে এসেছে। মন্দ চাচ্ছে দুলাভাইয়ের 2 গালে আনলিমিটেড কিস করতে থাকি। শালা দুলাভাই এই খুশির খবরটা আমাকে আগে না শুনিয়ে আমার কষ্ট বাড়িয়েছে আর মজা নিয়েছে। আমি তো এবার মনে মনে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস মুভির হানি সিং এর লুঙ্গি ডান্স গানের সেই বিখ্যাত খালাইভা মানে রজনীকান্ত থাক আর না বলি। খুশির ঠেলায় কি বলে নিজেও জানি না। বিয়ে পড়ানো হয়ে গেলে ভাই আর ভাবি বাসাতে আসে। মা তাদের দেখে প্রথমে আসতে দিতে না চাইলেও পরে আপু মায়ের কানে কানে বলে বিয়ে বাড়িতে কোনো গন্ডগোল করা যাবে না, আর বাবার একটা সম্মান আছে, তাই মা আর তাদের কোনো না বলে বাসায় ঢুকতে দেয়। ভাবির কোলে তার ছেলে, বয়স মাত্র 2 মাস। খিদে পড়ছে, নতুন বউ পেয়ে আবার আমাকে ভুলে যাবে না তো? তোমার মতো বউকে ভুলে থাকা যায়? তুমি যে সুখ দাও সেই সুখ তো আর আমার বউ আমাকে দিতে পারবে না। ওমা, আমি কোনো ভুল বললাম নাকি? কোনো দেখে চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজ তোমার বাসর করার ইচ্ছা হারে হেয়ারে টের পাবো। বেটা লুচু শয়রা গাছের জিন, আজ তোকে সাদা ইঁদুরের সাথে বাসর করাবো। শালা সারাদিন কত কান্নাকাটি করলাম তোকে পাওয়ার জন্য,
আর তুই কি আমাকে রেখে তোর ভাবির সাথে ইটিস পিটিস করে বেড়াস? আমি তো কোহিনুরের কথা শুনে বড় বড় ঢোক গিলতে লাগলাম। খিদে পাচ্ছি, কোথায় হারিয়ে গেলে? তুমি এক বাচ্চার মা হয়ে আমার সাথে এমন করতেছো কেন? অন্য কোথাও যাও না। বাচ্চাটা কি আমার একার নাকি? এই বাচ্চা বাবা, এই বাচ্চার বাবা তুমি নাও। ভাবি, তোর বউকে বলে দে তো এই বাচ্চার বাবা তুই। শালা কলা বাঁদর, মহিষের লেজ, আমাকে বলে কি না তার কোনো গার্লফ্রেন্ড নাই, আর এখন জগের সাথে মগও আছে দেখছি। তোরে আজ খাইছি রাম ছাগলের বাপ, তোর যে আজ কি হবে। আগে যদি জানতাম তাহলে তোর মতো ধলা ইঁদুরকে কোনোদিনও বিয়ে করতাম না। আফ্রিকার ভেড়া। আমাকে মারবে নাকি ভাবি? বউয়ের সামনে প্লিজ সত্যিটা বলো না, না হলে মনে হয় না বাসর করতে পারবো। আমার সাথে বাসর করে বুঝি তোমার মন ভরে না? তোমার নতুন বইয়ের সাথে বাসর করে কোনো মজা পাবে না। তার চেয়ে বরং তোমার বইয়ের তুলে দিয়ে যে জায়গায় আমাকে বসাও। শালা আগেও বাসর করেছে, আর আমাকে বলে কি না তার জীবনে আমি প্রথম। শালা কাঁকড়া, তোর সব বাচ্চা কাঁকড়ার মতো হবে। তুই তোর বউকে নিয়ে কখনো সুখী হবি না। আমার মতো শিশুকে বিয়ে করে টকিয়েছিস। ঢ্যাঁড়স, কুমড়ো, লাউ, কচু শাক তোকে ভর্তা বানাবো। আজ তোকে আজ পানিতে ছোপাবো। শালা আমার সাথে বেইমানি। তোকে নিজের করে পাওয়ার জন্য সারা রাত ঘুমাইনি, আর তুই তোর ভাবির সাথে বাসর করিস। কোহিনুরের এমন কথা শুনে দুলাভাই, ভাবি, আপু, ভাইয়া হাসতে লাগলো। আর কোহিনুর তাদের হাসি দেখে অবাক হয়ে একবার করে সবার দিকে তাকালো। আর আমি কোহিনুরের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। কি মেয়ে বিয়ে করলাম রে বাবা, কাউকে দেখে না, মুখে যা আসতেছে তাই বলতেছে, আর আমি নাকি তার শালা। খোদা মাটি ফাঁক করো, নিচে ঢুকে যাই। এ কেমন জেলাসি বই উঠলো কপালে আমার। কি হলো কোহিনুর, থামলে যে? আরো বলো, শুনতে ভালোই লাগছে। এই তুমি থামবে? আরে তুমি তো আমার এখন থেকে যা হয়ে গেলে। আর শামীম তো আমার দেবর, তাই একটু শয়তানি করলাম। আর তুমি সিরিয়াসভাবে নিয়ে নিলে আর শামীমকে কী সব নামে ডাকলে। এবার কোহিনুর বুঝতে পারলো ভাবি সব মজার ছলে বলেছে, আর সে রাগের মাথায় আমাকে কি কি বলেছে সে সব ভাবতেছে। যখন সে বুঝতে পারলো অতিরিক্ত বলে ফেলেছে, তাই সে এবার কান্না শুরু করে দিল ছোট বাচ্চাদের মতো। ঠোঁট মুখ উল্টে কান্না করতে লাগলো। কোহিনুরের এমন বাচ্চামো দেখে সেখানে থাকা সবাই হেসে উঠলো। আর কোহিনুর ওর মতো কেঁদেই যাচ্ছে আর বলতেছে, আমি বুঝতে পারি না, তবুও দয়া করে তুমি ধলা ইঁদুরের সাথে বাসর করো না। আমি আর তোমাকে রাম ছাগল, ভেড়ার জামাই, ঢ্যাঁড়স, কুমড়ো কিছুই বলবো না। তবুও তুমি আমার সাথে বাসর করো। কোহিনুরের এমন পাগলামি দেখে সবাই হাসলো। আমি লজ্জায় শেষ হয়ে যাওয়ার অবস্থা, তাই কোনো উপায় না পেয়ে কোহিনুরের মুখ চেপে ধরলাম। এই চুপ, আর কত লজ্জায় ফেলাবে আমাকে। উম, আরে ছেড়ে দে, কষ্ট হচ্ছে ওর, কি যেন বলবে বলতে দে। না, আর কোনো বলতে দেওয়া যাবে না। পুরা পাগলি একটা, কখন কোন রূপ ধারণ করবে কে জানে। উম, ছাড় ওকে, হয়েছে, আর বলবে না। আমি তো ছাড়বো না, কিন্তু ভাই আর দুলাভাই আমাকে জোর করে ছাড়িয়ে দিল। ছেড়ে দেওয়া মাত্র কোহিনুর বড় বড় শ্বাস নিতে লাগলো। তারপর, মাগুর মাছের বাচ্চা, পুঁটি মাছের মতো আমার মুখ চেপে ধরেছিস। তোকে তো আজ মেরে ফেলে আফ্রিকার উগান্ডাকে বিয়ে করব। কত বড় সাহস আমার মুখ চেপে ধরিস। আমি না হয় খুশি বা রাগের ঠালায় বলে ফেলেছি, তাই বলে আমাকে মেরে ফেলবি? এবার আপু রাগ দেখে কোহিনুরকে চুপ থাকতে বললো। এবার মনে হয় কোহিনুরের সত্যিকারের হুঁশ ফিরে আসলো। তখন বাবা সবাইকে বলতেছে, এটা ওর স্মৃতির হারিয়ে ফেলার কারণে এমন হয়। ওকে কেউ বেশি প্রেশার দিস না, ডাক্তার বলেছে বেশি প্রেশার দিলে কোহিনূর আর এরকম স্বাভাবিকও থাকবে না। ওকে সবসময় বোঝাতে হবে আর বুঝিয়ে রাখতে হবে, বুঝলে সবাই? আপনারা কেউ ওদের এমন কাণ্ড দেখে মনে কিছু নেবেন না। তারপর সবাই চলে যাওয়ার পর ভাবি আর আপু কোহিনুরকে বাসর ঘরে নিয়ে গেল। আমি, দুলাভাই, ভাইয়া একসাথে থাকলাম। শামীম, কোহিনুরকে সামলিয়ে রাখতে পারবি তো? কেন পারবো না? দেখলি তো কোথা থেকে কোথায় যাস। ওকে, একটু চোখে চোখে রাখিস। আর তোকে তো কালকে রাতেই দেখে বুঝেছি কতটা ভালোবাসিস কোহিনুরকে। ওকে তোর হাত ছাড়া করিস না। কি যে বলেন না দুলা ভাই, এখন বিয়ে হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই।
আর কোনো কিছু হতে দিবে না মা, কারণ মায়ের সাথে থাকলে কোহিনূর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। আম্মা যে কেন তোমার প্রেমটা মেনে নিল বড় শালা, সেটাই বুঝতেছি না। ঈশিতার বাবা না হয় অফিসে কারসাজি করছে, তাই বলো তো আর ঈশিতা কোনো কারসাজি করে নাই? মাকে বোঝানো বড় মুশকিল। মা যদি একবার ঈশিতাকে তার সাথে রাখতো তাহলে বুঝতো ঈশিতা তার বাবার মতো অতটাও খারাপ না। চিন্তা করিস না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। আরে কোনো চিন্তা করি নাকি, বাবা তো পাশে আছে, সমস্যা কি? এর মাঝে ভাবি আমাদের কাছে এসে বলতেছে, শামীম, তুই কি তোর দুলাভাই আর তোর ভাইয়ের সাথে এখনো বাসর করবি নাকি? এসব কি বলো বড় শালার বউ? তাহলে নবদুলাকে এখানে এইভাবে বসিয়ে রেখেছো কেন? আরে ঠিক তো বলেছে, এই যা তুই। দেখিস আবার তোকে ধলা ইঁদুরের সাথে বাসর করাবে। কি জানি যে পাগলি কখন যে কি করে, এমনও তো হতে পারে বাসর ঘর থেকে বের করেও দিতে পারে, বলা মুশকিল। নে হয়েছে, এবার যা। আমি আর কাউকে কোনো কিছু না বলে রুমে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কোনোর খাটের ঠিক মাঝখানে বড় ঘোমটা দিয়ে বসে আছি। আমি যে রুমে ঢুকেছি এদিকে তার মনে হয় কোনো খেয়াল নাই। এ কেমন বউ রে বাবা, স্বামী ঘরে ঢুকেছে, ওই কি করবে তা না করে বসে আছে। আমি ঘরে ঢোকার পরও কোনোর খাট থেকে নামলো না, তাই আমি নিজেই খাটে গেলাম। ধীরে ধীরে ওর মাথায় ঘোমটা সরিয়ে আলতো করে ওর থুতনিতে হাত দিয়ে মুখটা তুলে ধরলাম। এবার সে লজ্জা পেয়ে চোখ দুটো বন্ধ করলো। শুনেছি নতুন বউ নাকি তার স্বামীর পাশ হয়ে সালাম করে, কিন্তু আমার বউ দেখি তার উল্টো, আর লজ্জায় লাল হয়ে আছে। আমিও শুনেছিলাম স্বামীর পা ছুঁয়ে স্বামী সালাম করতে দেয় না, তবে বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার স্থান আমার পায়ে নয় বুকে, আর লজ্জাই নারীর ভূষণ। বুঝেছেন মশাই? তা তো বুঝলাম, কিন্তু তখনও সব বলা আর ওই কাহিনী করা কি সমাজে ঠিক হয়েছে? আমি আসলে বুঝতে পারি না এরকম ভুল হবে না আর। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলার ছিল আমার। বলো। আমাকে বেশি বেশি ভালোবাসতে হবে। আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকানো যাবে না, আর সব আপনার ইচ্ছে পূরণ করতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এসব ভিডিও করতেছে কেন? কোন এবার বিছানা থেকে নেমে উঠে দাঁড়িয়ে বললো, তুমি তো জানো আমি আগে সব কিছু ভুলে গেছি, তাই এইসব ভিডিও করে রাখতেছি, পরে যদি আগের স্মৃতি ফিরে পেয়ে তোমাকে ভুলে যাই। তাই এইসব রোম্যান্টিক মুহূর্ত আর প্রত্যেকটা স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখতেছি। যদি কখনো তোমার থেকে আলাদা হয়ে যাই বা তোমাকে চিনতে না পারি, তাহলে এই সব আমাকে দেখিয়ে সব মনে করিয়ে দিবে, বুঝলে? আমার বউয়ের দেখে অনেক বুদ্ধি। এভাবে গল্প করবে নাকি অন্য কিছু করবে? আমি আর কোনো কিছু না বলে লাইট অফ করে কোহিনূরকে নিয়ে বিছানায় গেলাম। বাকিটা ইতিহাস। পরদিন সকালে কোহিনূরের চুলের ভেজা পানিতে আমার ঘুম ভেঙে গেল। এত সকালে ঘুম ভালো কেন? এত সকাল বলতেছো? ঘড়িতে দেখো 8টা বাজে। ওঠো, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। যাও, যাবো না এখন। তুমি উঠবে নাকি বালতি দিয়ে পানি ঢেলে দিব? উঠবো না। কোহিনূর এবার বিছানায় এসে আমার হাত ধরে টানতে থাকলো। আমিও এই সুযোগটা অপেক্ষায় ছিলাম। কোহিনূরকে টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিলাম। এটা কি হলো? বউকে আদর করবো তাই। দেখো, এমনি সারা রাত ঘুমোতে দাও নাই, এখন এসব হবে না, ছাড়ো বলছি। না, ছাড়বো না। কোহিনূর ছোটাছুটি করতে থাকলো, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠলো না। কোহিনূরকে আমার নিচে রেখে ওর উপরে উঠলাম আমি। দেখো, মাত্র গোসল করে আসলাম, প্লিজ এখন কিছু করো না। তোমাকে আগেই গোসল করতে কে বলেছে মেরি জান? প্লিজ ছাড়ো না, কষ্ট হচ্ছে আমার। না, ছাড়বো না। আরে আপু, বাহিরে কেন, ভিতরে আসো। আমি কোহিনূরের কথা শুনে ওকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকালাম। দেখি কেউ নাই। এই সুযোগে কোহিনূর আমাকে বুড়ি আঙ্গুল দেখিয়ে জিভ বের করে বোকা বানিয়ে পালিয়ে গেল। এখন পালালে পরে কি করবে শুনে? পরেরটা পরে, এখন তাড়াতাড়ি নিচে আসো, আমি গেলাম। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে সবাই আছে, শুধু ভাইয়া ভাবি নাই। তার মানে ওরা রাতেই চলে গেছে। তারপর সবাই একসাথে নাস্তা শেষ করলাম। বৌমা, স্বামীকে কাল থেকে অফিসের জন্য তৈরি করে দিও, বুঝলে? আমি তো চাইছিলাম আজকেই ওকে অফিসে পাঠিয়ে দিতে। তাই নাকি? হ্যাঁ মা, এত বড় ছেলে হয়েছে, বিয়ে করেছে, এখনো বসে বসে খায়। এসব কিছু কি তোমার ভিডিও করা লাগবে? সেটা আমার ইচ্ছে, তোমার তাতে কি? মা বাবা, আমরা আজ রাতেই চলে যেতে চাচ্ছি।
আজকে যাবি? বাবা, জমিতে ফসল লাগাতে হবে, অনেক ফসল ঘরে তুলতে হবে, আরও নানা রকম কাজ পড়ে আছে। পরে সময় পেলে আবারও আসবো। ঠিক আছে। শামীম, বৌমার সব কোথাও থেকে ঘুরে আয়, পরে তো আর সময় নাও পেতে পারিস। তোর বাবা ঠিক বলেছে। তারপর আমি আর কোনো তৈরি হয়ে দুজনে বের হয়ে গেলাম ঘোরার জন্য। আমরা ঢাকা শহরের সব নাম করা জায়গাগুলোতে ঘুরতে লাগলাম। কোনোর যেখানে ফুচকার ঝালমুড়ি দেখেছে সেখানেই খেয়েছি। আমরা একটা ছোট পার্কে বসলাম। এভাবে আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে আসবে তো? তুমি না চাইলেও নিয়ে আসবো। দুজন সারাদিন অনেক আনন্দে দিনটা পার করলাম। রাতে একটা রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আপু আর দুলাভাই চলে গেছে। রাতে আর কোনো খেলাম না। তারপর আমি আর কোহিনুর রুমে চলে গেলাম। আমি শুয়ে আছি, আমার উপরে কোহিনুর শুয়ে আছে, আর আমি কোহিনুরের চুলে বিলি কেটে দিতেছি। এভাবে সারা জীবন তোমার বুকে আমাকে মাথা রাখতে দিবে তো? তুমি ছাড়া কি অন্য কেউ আছে নাকি যে তাকে রাখবো আমার বুকে? আমি যদি নাও থাকি তবুও যেন তোমার বুকে অন্য কোনো নারী মাথা রাখতে পারে না। এটা শুধু আমার। সরি, শুধু বুকটা না, তুমি পুরোটাই আমার, আর কারণ না। তুমি ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না। এভাবে কথা বলতে বলতে দুজন ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কোনো আমাকে রেডি করে দিয়ে ওর নিজ হাতে আমাকে খাইয়ে দিল। তারপর আমি ওকে খাইয়ে দিলাম। যখন বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেবো, তখন সে বলতেছে, এতদিন শুনেছি স্বামী কাজে গেলে বউকে আদর করে কাজে যায়, আবার কাজ থেকে ফিরে আসলেও আদর করে, আর আমার স্বামী তার উল্টো। সত্যি বুঝতে পারে নাই, এবারের মতো মাফ করে দাও। এসব বইলেই কোহিনুরের কপালে চুমু দিয়ে হালকা জড়ি ধরে ওর কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে যেহেতু প্রথম দিন, তাই বাবা সবার সাথে আমাকে পরিচয় করে দিল আর আমার কাজের জায়গা আমাকে দেখে দিল। দুপুরে কোহিনুর ফোন দিল দুপুরে লাঞ্চ করার জন্য। আমি দুপুরের খাবার খেয়ে এসে আবার কাজ করতে থাকলাম। যেহেতু প্রথম আর নতুন বিয়ে করছি, তাই বাবা আমাকে বিকালের মধ্যেই ছেড়ে দিল। এভাবে প্রতিদিন সুন্দর করে দিনগুলো কাটতেছে আমার। তো বিয়ের 2 মাস পর আমি অফিসের কাজের চাপে কোনুরকে বেশি সময় দিতে পারি না। এতে করে সে আমার উপর কয়েকদিন থেকে মন খারাপ করে আছে। তাই একদিন রাত 11টার সময় অফিস থেকে ফিরে রুমে গিয়ে দেখি কোনুর ব্যালকনিতে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে আছে। আমি ব্যাগটা টেবিলে রেখে ধীরে ধীরে কোনুরের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কোনুর মনে হয় বুঝতে পেরেছে আমি তাকে জড়িয়ে ধরেছি, তাই সে আর পেছনে না ঘুরে অভিমানে সুরে বলতেছে, কখন আসলে? খাবার কি খাবে নাকি বাহিরে থেকে খেয়ে এসেছো? তোমার হাতে খাবো বলে খাইনি এখনো। আমার কথা তাহলে তোমার মনে থাকে? 10টা না 5টা না একটা মাত্র বউ, আর তার কথা মনে থাকবে না? আমি তো মনে করেছি আমাকে তুমি ভুলে গেছো। এখন তো তুমি মহাব্যস্ত। আমি নামক একটা প্রাণী যে আছি সে তো ভুলেই গেছো। কই ভুলে গেছি? যদি ভুলে না যাবে তাহলে প্রতিদিন অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ো আর সকালে অফিসে চলে যাও। আমার সাথে ঠিকভাবে কথা বলো না, আগের মতো সময়ও দাও না। এমনি এখন আর ঘুরতে নিয়ে যাও না। নাকি এখন আমাকে আর তোমার মনে ধরে না? আমি এবার কোনুরকে আমার দিকে ঘুরলাম। ও মা, এই মেয়ে দেখি কান্না করতেছে। তুমি কান্না করতেছো কেন? কোনুর এবার আমাকে আরো শক্ত করে জোরে ধরে কাঁদতে লাগলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কাছে না থাকলে দম বন্ধ হয়ে যায় আমার। সরি, আর এমন হবে না। আসলে একটা কোম্পানির সাথে ডিল করতে গিয়ে এই 2 সপ্তাহ তোমাকে সময় দিতে পারে নাই। বাবার ভাইয়াও তো ব্যস্ত ছিল। প্লিজ কেঁদো না। কালকে আর অফিস যাবো না, তোমার সাথে সারাদিন কাটাবো, বুঝলে? আবারও মিথ্যে কথা বলছো তুমি। এই যে তোমাকে শুয়ে বলতেছি সব সত্যি। আমার কিন্তু প্রচুর ক্ষুধা লেগেছে। খেতে দেবে নাকি এভাবে কান্না করবে? আমি এখন জড়িয়ে ধরলেও তোমার খারাপ লাগে। ঠিক আছে, আর জড়িয়ে ধরবো না, থাকবো না তোমার সাথে, চলে যাব আমি। কোথায় যাবে শুনি? আমার তো কেউ নাই, তাই আমি তৃপ্তি আপুর কাছে যাব, ওখানে থাকবো, তোমার কাছে আর আসবো না। আমাকে ছাড়া থাকতে পারবে? 100 বার পারবো। তাহলে আমারই ভালো হবে, আর একটা বিয়ে করতে পারবো। শালা স্বামী, আমাকে কাঁদিয়ে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করবি? তোর বিয়ে করা বের করতেছি শালা বর। যাব না কোথাও, দেখবো কোন মেয়ে নিয়ে আসিস তুই। আমি কোহিনুরের কথা শুনে হাসতে লাগলাম। যাই হোক, ডোজ কাজে দিয়েছে, তাহলে খেতে দেবে নাকি চলে যাব? তোকে কোথাও যেতে হবে না, তুই যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনতেছি। আমি ওইটাই চাইছিলাম। কোহিনুর কান্না করলে আমার সহ্য হয় না। কোহিনুর নিচে খাবার আর আনতে গেল, আর আমি গিয়ে ফ্রেশ হলাম। কোহিনুর খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমাকে খাইয়ে দিতে দিতে বলতেছে, নিজের মতো খেয়ে যাচ্ছে, আর আমি যে তার জন্য এখনো না খেয়ে আছি তার কোনো খেয়াল নাই। কি বলো, এখনো খাও নাই তুমি?
তোমার হাতে ছাড়া বুঝি খাই আমি? আমি কোহিনূরকে এবার খাই দিতে লাগলাম। দুজনের খাওয়া শেষ হলে কোহিনূর তার শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। তারপর দুজন বিছানায় শুয়ে পড়লাম। আমি এবার কোহিনূরকে একটু জোরে ধরে আদর করতে লাগলাম। লাগবে না আদর করতে, আমি বলেছি বলে আদর করতেছে। এতদিন তো মনেই ছিল না। আমার বউকে কখন কি করব সেটা আমার ব্যাপার, বুঝলে? তোমার বউ তো আমি, তাই আমারও ব্যাপারটা বুঝলে। কে শোনে কার কথা, বাকিটা ইতিহাস করে দিলাম। পরের দিন আর অফিসে না গিয়ে কোহিনূরকে নিয়ে ঘুরতে বের হলাম। বউটা আমার সাথে ঘুরতে পারলে অনেক খুশি হয়। তো এইভাবেই দিন যেতে লাগলো। এর মাঝে কোহিনূরের মায়ের কাছ থেকে নামাজ কালাম পড়া শিখে নিল। কোহিনূর এখন নিয়মিত নামাজ কালাম করে, আমার সব দিক খেয়াল রাখে। বাসার কাজ সে করে, মাকে করতে দেয় না। কোহিনূরের কাজে রাহেলা সাহায্য করে। তো একদিন সকালে না খেয়ে কোহিনূরকে না বলে অনেক সকালে অফিসে চলে গেছি। আসলে বাইরের দেশে একটা প্রজেক্টের কাজ পাইছি, তাই করতে হবে। তাই তো অফিসের মিটিং রুমে আমরা এই প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি। সেই সময় অফিসের বক্সে অ্যানাউন্স দিতেছে, এখন কোনো কাজ হবে না, সব স্টাফরা দুপুরে লাঞ্চ করার জন্য যান। আর আমার বরকে তার কেবিনে পাঠিয়ে দিন, তিনি সকাল থেকে না খেয়ে আছে। আর আমার কথা যে শুনবে না তার চাকরি থাকবে না। শামীম, তুই যা, আমি আর তোর ভাইয়া দিকটা দেখতেছি। বাবা ভাইয়া, আপনারা আপনাদের কেবিনে চলে আসেন, আপনাদের খাবারও বাসা থেকে নিয়ে এসেছি। আর সব স্টাফ দুপুরে লাঞ্চ করার জন্য বেরিয়ে গেছে, সুতরাং সব কাজ বাদ দিয়ে আমার কথা শুনুন। তো আর কি করার, পাগলিটার কথা না শুনলে আবার অভিমান করবে। তার সাথে তো তার নাক টেনে টেনে কান্না আছে। আর এটা যেহেতু অফিস, তাই এখানে তাকে কোনো বুঝিয়ে লাভ হবে না। তাই বাবা সবাইকে ছেড়ে দিল। ক্যাবিনে গিয়ে দেখি কোহিনূর নাই, তাই তার জন্য বসে বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর কোহিনূর আমার ক্যাবিনে টিফিন বাটি নিয়ে আসলো। সরি, বাবা আর ভাইয়াকে খাবার দিতে গেছিলাম, তাই তোমার কাছে আসতে দেরি হলো। অফিস চিনলে কেমন করে? রাহেলাকে সাথে করে এনেছি, ও নিয়ে এসে দেখিয়ে দিয়েছে। এখন কোনো কথা না বলে খাবার শুরু করো। কোহিনূর আমাকে খাইয়ে দিতে থাকলো, আর আমিও পাগলিটাকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া শেষ করার পর কোহিনূর আমাকে সাথে নিয়ে বাবার কাছে গেল, আর বাবাকে বলে ছুটি নিল। আর আমার সাথে নাকি সে ঘুরতে যাবে। বাবা ওর কথা মতো ছুটি দিল। রাহেলা সবকিছু নিয়ে একাই বাসে চলে গেল। দুজন এক জায়গায় গিয়ে বসে পড়লাম। হঠাৎ করে কোহিনূর দেখতে পেল একটা ছোট বাচ্চাকে একজন ধাক্কা দিয়ে ফেলে দিল। সে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে তুললো। তোমার নাম কি? থাকো কোথায় তুমি? আমার নাম তুহিন, রাস্তায় থাকি। তোমার বাবা মা নাই? মরে গেছে। এই, তুমি এই বাচ্চাটার একটা ব্যবস্থা করো না, ওকে কোনো এতিমখানায় রাখবো না। আমি যে মানুষের কষ্ট সহ্য করতে পারি না। আমিও কোহিনূরের কথা মতো ছোট বাচ্চাটাকে একটা এতিমখানায় রেখে আসলাম, আর তার সব দায়িত্ব নিলাম। এখন রাস্তায় কোনো বৃদ্ধ মহিলা বা পুরুষকে দেখলে কোহিনূর তাদেরকে কোথাও রাখতে বলে এবং তাদের দায়িত্ব নিতে বলে। আসলে কোহিনূর কারো কষ্ট সহ্য করতে পারে না, তার মাঝে একটা মানবতা কাজ করে। তো এভাবে হাসি খুশিতে আমাদের সুখের দিনগুলো যেতে লাগলো। কোহিনূর সবাইকে তার ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে। কোহিনূর সবাইকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সবার কাজ করে দেয়, মাকে কোনো করতে দেয় না, বাবার ওষুধ সময় মতো দিয়ে দেয়। রাহেলা, বাসার ড্রাইভার, সবাই কোহিনূরের কথায় ব্যবহার অনেক খুশি। মোট কথায় যার তুলনা হয় না, একেবারেই যাকে পারফেক্ট বলে। তো একদিন অফিসে কাজ করতেছি, হঠাৎ করে মা ফোন দিয়ে বলল কোহিনূর নাকি মাথা ঘুরে পড়ে গেছে, এখনো তার জ্ঞান ফিরতেছে না। তাই আমাকে আর বাবাকে মা বাসায় যেতে বলতেছে, আর ড্রাইভার নাকি ডাক্তার ডাকতে গেছে। আমি আর বাবা বাসায় গেলাম, আর বাসায় গিয়ে শুনি আমি আর বাবা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে মায়ের মুখে শুনি মা নাকি দাদি, বাবা নাকি দাদা, আর আমি নাকি বাবা হতে যাচ্ছি। মায়ের মুখে বাবা হওয়ার কথা শুনে রুমের দিকে দিলাম দৌড়। রুমে গিয়ে দেখি কোহিনূর কাপড় গুছিয়ে রাখতেছে। আমি পিছন দিক দিয়ে কোহিনূরকে উপরে ভাসিয়ে তুলে ঘোরাতে লাগলাম। এই, কি করতেছো? ছাড়ো না, পড়ে যাবো না তো। পড়তে দিলে তো তুমি পড়বা। দিন দিন তোমার ছেলে মানুষই যাচ্ছে না। তুমি যে বাবা হতে যাচ্ছ, তবুও তোমার দুষ্টুমি গেল না। আমি আমার বউয়ের সাথে যা খুশি করবো, তাতে কার কি শুনে? কারোর কিছু না। এবার আমাকে নামাও তো। এভাবে থাকতে কি তোমার কষ্ট হচ্ছে? জি না মশাই, আমার কলিজার কষ্ট হচ্ছে, বুঝলে? তোমাকে তো নামাতে ইচ্ছে করতেছে না। কেন? বারে, বাবা হব, আর এত বড় একটা খুশিতে আমার বউকে নিয়ে কি একটু আনন্দও করতে পারবো না? তাই বলে আমাকে এভাবে কোলে নিয়ে উপরে ভাসিয়ে, প্লিজ নামাও না। আমি এবার কোহিনূরকে কোল থেকে নামিয়ে দিলাম। কোহিনূর এবার তার শাড়ির আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিল। তারপর আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিল। কোহিনূর এমন ভালোবাসা আমাকে দিন দিন তার প্রতি অন্যরকম দুর্বল করে দিতেছে।
আমি এবার কোহিনূরকে আমার সামনে দাঁড় করে নিজে ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর পেটের শাড়িটা সরিয়ে দিয়ে ওখানে একটা চুমু এঁকে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ বউ, আমাকে বাবা ডাক শোনানোর জন্য। তোমাকেও অনেক অনেক ভালোবাসা কলিজা, আমার এত কেয়ার নেওয়ার জন্য। আজ থেকে তোমার সব কাজ বন্ধ, বুঝলেই? তাহলে বাসার কাজ কে করবে শুনি? বাবা মায়ের দেখভাল কে করবে শুনি? দরকার হলে আরো 5টা কাজের লোক রাখবো, তবু এই অবস্থায় তোমাকে কোনো কাজ করতে দেবো না। আরে পাগলটা বোঝে না কেন? এখনো সেই সময় আসে নাই, যখন আসবে তখন নিজে থেকে সব ধরনের ভারী কাজ করা বন্ধ করে দিব। না, আজ থেকে সব বন্ধ। এর মাঝে বাবা আর মা ঘরে ঢুকলো। তা কি নিয়ে এত কথা হচ্ছে, আর কি বন্ধ করার কথা হচ্ছে শুনি? দেখো না বাবা, তোমার ছেলে বলে কিনা আজ থেকে নাকি আমি বাসার কাজ করব না। আজ থেকে না, এখন থেকে সব বন্ধ। বাবা তুমিও বলতেছো? ঠিক বলেছে, আজ থেকে তোকে কোনো করতে হবে না। এখন থেকে আমার দাদু ভাইয়ের খেয়াল রাখতে হবে, বুঝলি? আমি কাজ না করলে যে থাকতে পারবো না মা। তোর কাজ এখন থেকে শুধু এইটাই, সব সময় আমার দাদু ভাইয়ের যত্ন নেওয়া। এখনো তো আসো না এসে। তার জন্যই তো তোমাকে তার যত্ন নিতে হবে। এই বিষয় নিয়ে আর কোনো কথা নয়, বুঝলে? আমার মেয়েটাও যে মা হবে তা বুঝতে পারিনি। যা হোক, বাড়িতে নতুন খেলার সাথে পাচ্ছি আমরা। তোর জন্য সবসময় দোয়া করি মা, তুই সবসময় এমন হাসি খুশি থাক সারা জীবন। জানি না কোন জন্মে পূর্ণ করেছিলাম, যার কারণে তোমাদের মতো বাবা মা পেয়েছি। তো এভাবেই দিন যেতে থাকলো। এখন আর আমাকে নিয়মিত কোনোর অফিসে যেতে দেয় না, তার পাশে থাকতে বলে সব সময়। আর ইদানিং কোনোর মেজাজ কেমন খিটখিটে হয়ে গেছে। সত্যি বলতে প্রত্যেকটা মেয়ে এই সময় একটু খিটখিটেই হয়, খেতে চায় না। আজে বাজে জিনিসের প্রতি আলাদা লোভ থাকে। প্রত্যেকটা মুহূর্ত সে ক্যামেরা বন্দি করে রাখে। সে এখন টক বেশি খায়। কোনুরের প্রেগনেন্টের খবর শুনে আপু, দুলাভাই, ভাইয়া, ভাবি এসে তাকে দেখে গেছে এবং তার জন্য দোয়া করে গেছে। আমার মা এখন বেশি বেশি কোনুরের খেয়াল রাখে, যেহেতু প্রথমবার তার, আর সে সব বিষয়ে তেমন কিছু জানে না, তাই তাকে কি করতে হবে কি করতে না হবে সব বলে দেয়। প্রতি 3 মাস বাদ বাদ কোনুরকে চেক আপ করে নিয়ে আসি। পারেটা এখনো সে আগের মতোই রাগ অভিমান করে। আমি তার পাশে না থাকলে এখনো কেঁদে দেয়। এখনো সে তার হাত দিয়ে আমাকে খাইয়ে দেয়। সে যে নিজে অসুস্থ সেদিকে তার কোনো খেয়াল নেই। কে খেলো না সব তার জানা লাগবে। এমনকি বাসার কাজের লোক, ড্রাইভার সহ সবার খবর নেয়। তার এমন অবস্থাতেও তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতে হয়, এতিমখানায়ও যেতে হয়। তার কখন যে কি লাগবে বলা মুশকিল। মাঝে মাঝে অনেক রাতে বায়না ধরে বসে সে নাকি ফুচকা খাবে। যদি যেতে রাজি না হই তো পুরা বাসা মাথায় তুলে রাখে, নাহলে সেই কান্না জুড়ে দেয়। অফিস থেকে ফেরার পথে তার জন্য ফুচকা নিয়ে বাসায় আসতে হয়। অফিস যাওয়ার সময় তার কপালে আর পেটে চুমু দিয়ে যেতে হবে। তাকে আমার নিজ হাতে 3 বেলা খাইয়ে দিতে হবে। সন্ধ্যার আগে অফিস থেকে বাসায় ফিরতে হবে। মাঝে মাঝে কোহিনূরকে কোলে করে বাসার ছাদে নিয়ে যেতে হবে। দুজন পাশাপাশি বসে থাকবো আর সে আমার কাঁধে মাথা রেখে রাতের জ্যোৎস্না বিলাস করবে। এখনো কোহিনূর আমার বুকে মাথা রেখেই ঘুমায়। এখন কোহিনূরের 9 মাস চলতেছে, কিন্তু মাঝে মাঝে রাতে তার পেইন উঠলে খুব কান্না করে, চিৎকার করে। আমি বুঝতে পারি তার কষ্ট হচ্ছে খুব, কিন্তু আমারও কিছু করার থাকে না। সত্যি বলতে কোহিনূর যখন পেইনের যন্ত্রণাতে কান্না করে তো নিজের মায়ের কথাই মনে পড়ে যায়। তো একদিন রাতে কোহিনূর আমাকে বলতেছে, আচ্ছা, আমি যদি সন্তান জন্ম দিতে গিয়ে মরে যাই, তাহলে কি তুমি নতুন করে কাউকে বিয়ে করবে? এসব কি বলতেছো তুমি? তুমি মরে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? অনেকে তো সন্তান জন্ম দিতে গিয়ে মরেও যায়, যদি আমিও। তোমার কিচ্ছু হবে না, আর এরকম কথা কখনো বলবা না। তুমি না থাকলে আমার কোনো অস্তিত্বও থাকবে না। তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো, আমার প্রতি রক্তের কণায় কণায় তুমি আছো। আমাকে এত ভালোবাসো কেন তুমি? আমি যদি তোমার ভালোবাসার প্রমাণ দিতে না পারি, আমি যদি সত্যি আমার আগের স্মৃতি ফিরে পেয়ে তোমাকে ছেড়ে চলে যাই, তখন কি করবে? জানি না তোমাকে কেন এত বেশি ভালোবাসি, শুধু জানি তুমি ছাড়া আমি অচল। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই। তোমাকে ছাড়া আমি চলতেও পারি না। তোমাকে আমার সারা জীবন লাগবে না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমার জন্য কোনোদিনও আগের স্মৃতি ফিরে না আসে। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। তোমাকে যে নিজের চেয়েও বেশি ভালোবাসি বউ। যদি কখনো এমন হয়, তখন তুমি কি করবে? জানি না কি করব, তবে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। প্লিজ এমন কথা বলো না, আমার যে ভীষণ কষ্ট হয়। আমিও চাই না তোমার জীবন থেকে হারিয়ে যেতে।
এভাবেই সারা জীবন তোমার বুকে জড়িয়ে রেখো আমাকে। তোমাকে বলতে হবে না, আমি এমনিতেও তোমাকে হারাতে দেবো না। ঠিক এইভাবে জোরে ধরে রাখবো বউ। আমাদের বেবি হলে বুঝি আমার প্রতি তোমার ভালোবাসা কম হবে, তাই না? এটা কিন্তু মোটেও ঠিক বললে না। বেবির ভালোবাসা যেটা, সেটা বেবির জন্য থাকবে, আর যেটা বেবির মায়ের ভালোবাসা সেটা তার মায়ের জন্য থাকবে। কারো চেয়ে কাউকে কম ভালোবাসবো না। আমি আমার বেবি আর তার আম্মুকে সমান ভালোবেসে যাব। কারো কোনো অভিযোগ রাখার জায়গা দেব না। জানি না কিসের গুণে তোমার মতো এত ভালো আর কিউট স্বামী পাইছি। তোমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করতেছি। তোমার মতো বউকে পেয়েও নিজেকে অনেক সুখী মনে করতেছি। আচ্ছা, আমি যে এত পাগলামি করি, তোমাকে বিরক্ত করি, তোমার আমার প্রতি রাগ হয় না? তোমার সবকিছুই ভালোবাসা হিসেবে গ্রহণ করি বউ। তোমার সব পাগলামি আমার ভালো লাগে, আর তোমার এইসব সহ্য করব না তো কার সহ্য করব বলো? আমি যতটুকু জানি, কারোর বউ গর্ভবতী হলে অনেক স্বামী নাকি নিজের যৌবনের ক্ষুধা মেটাতে অনেক মেয়ের কাছে যায়। তুমি কেন যাও না? এই যে বললে না, তুমি থাকলে বা না থাকলে তোমার জায়গা যেন অন্য কাউকে না দেয়। আর আমি ওই সকল জানোয়ার মানুষের মতো না, যে বউয়ের এরকম অবস্থাতে সুযোগ খুঁজে যৌন ক্ষুধালাত জাগলে যে অন্য মেয়ের কাছে যেতে হবে, তা না। এসব বাজে ব্যাপার নিয়ে যারা ভাবে তারা যায় সামান্য ঘন্টাখানেকের তৃপ্তির জন্য। তো আর আমি পরকাল হারাতে পারি না। তাছাড়া যখন আমার স্ত্রী স্বাভাবিক হবে তখন এমনিতেই সব হবে। সত্যি গো, তুমি অনেক ভালো। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি গর্ব করি। হয়েছে, আর কোনো কথা বলতে হবে না, এখন চুপচাপ ঘুমাও। আর একটা কথা রাখবা? কি কথা? বেবি বলতেছে তাকে আদর করতে, একটু করো না। আমি আর কোনো না বলে বালিশ থেকে মাথা তুলে কোনোর পেটে কয়েকটা চুমু দিয়ে বলতেছি, তোমার কি আরো আদর লাগবে বাবাই? ও লাথি মেরে বলতেছে আর লাগবে না, এবার তার আমুকে ঘুম পাড়িয়ে দিতে বলেছে। কই দেখি তো কেমন করে লাথি মারে। এই কথা বলতেই এবার আমি আমার বা কানটা কোনোর পেটে রাখলাম। সত্যি সত্যি আমাদের বেবিটা কোনোর পেটে লাথি মারতেছে। আমাদের বেবির লাথি মারলে বুঝি তোমার খুব কষ্ট হয়? হলেও কিছু করার নেই বেবির বাবা, কারণ বেবিটা তো আমাদের, তাই না? এটাও ঠিক। নাও ঘুমিয়ে পড়ো। তারপর আমি শুয়ে পড়লাম, আর কোহিনূর ওর মাথাটা আমার বুকের উপর রাখলো। আমি কোহিনূরের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। ধীরে ধীরে কোহিনূর ঘুমের দেশে হারিয়ে গেল। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে দেখি রাতের সবকিছু কোহিনূর ভিডিও করে রেখেছে। আমি তার এমন কাণ্ড দেখে অবাক। আমি তাকে থাকা দেখে কোহিনূর হাসতে লাগলো। তো এভাবেই দিন যাচ্ছে আমাদের। প্রতিদিন কোহিনূর কোনো কোনো বিষয় নিয়ে আমার উপর অভিমান করে থাকবে, আর আমি গাধার মতো কোনো না কোনো ভুল করবই। আর কোহিনূর অভিমান আমাকে কোনো না কোনো মিথ্যা কথা বলে ভাঙাতে হবে। তো আমি বাবা ভাইয়া সেদিন অফিসে একটা ডিল করে কথা বলতেছি। এমন সময় বাবার ফোনে একটা কল আসলো। বাবা ফোন রিসিভ করলো আর কানে নিল, আর কোনো বলতে পারলো না। তার আগেই ফোন কেটে গেল। বাবা, কেন সমস্যা হয়েছে? কোনো কথা না বলে আমার সাথে দুইজনে আয়। কেন বাবা? কোথায় যেতে হবে? হাসপাতালে। কেন বাবা? কোহিনূরের পেইন উঠেছে, তাই তোর মা রাহেল আর ড্রাইভার কোহিনূরকে নিয়ে ক্লিনিকে গেছে। কোনো কথা না বলে তাড়াতাড়ি আয় আমার সাথে। বাবা মুখে এ কথা শুনে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, আল্লাহ আমার কোহিনূর আর আমার অনাগত সন্তান যেন সুস্থ থাকে। আমার এমন অবস্থা থেকে ভাইয়া বলতেছে, কোনো টেনশন করিস না, দেখবি আল্লাহর রহমতে সব ঠিক হবে। সেটাই যেন হয় ভাইয়া। তারপর আমরা অফিস থেকে গাড়ি করে মায়ের বলা ক্লিনিকে চলে আসলাম। এসে দেখি মা ওটির সামনে পায়চারি করতেছি, আর মায়ের সাথে সাথে রাহেলা। মা আমাদেরকে দেখে কাছে এগিয়ে আসলো। তোমরা এসেছো? আমার খুব টেনশন হচ্ছিল। কেন, কোনো কি সমস্যা হচ্ছে? আরে না, তোমরা কেউ নাই তাই আর কি। মা কোহিনূর কোথায়? ওকে ওটিতে নিয়ে গেল একটু আগে। মা, বাবা, ভাইয়া। রাহেলা চেয়ারে বসলো, কিন্তু আমি বসতে পারলাম না। আমার খুব টেনশন হতে লাগলো, তাই আমি ওটির সামনে পায়চারি করতে থাকলাম। ভাই আর বাবা অবশ্য বারবার বলেছে কোনো হবে না, কোহিনূর আর তোর সন্তান টেনশন না করে বস। তবু আমি তাদের কথা না শুনে পায়চারি করতে থাকলাম। কিছুক্ষণ পর ওটির ভেতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। তারপর একটা নার্স একটা ছোট বাচ্চা টাওয়ালে পেঁচিয়ে আমাদের কাছে নিয়ে এলো। মেয়ে হয়েছে। আমার কোলে দেন আমার দাদুমণিকে। বাবা, মেয়েটা তো ঠিক কোহিনূরের রূপ নিয়েছে। নার্স, আমার স্ত্রী কেমন আছে? উনি ঠিক আছে, একটু পরে বেডে শিফট করে দেওয়া হবে। এখন বাচ্চাকে দেন, ওর মায়ের কাছে দিয়ে আসি। আলহামদুলিল্লাহ। তারপর নার্স আমার মেয়েটাকে
ওর মায়ের কাছে নিয়ে গেল। কিছুক্ষণ পর কোহিনূরকে বেড়ে দেওয়া হলো। এক এক করে বাবা মা ভাইয়া কোহিনূরের সাথে দেখা করার পর আমি সবার শেষে গেলাম। আমি ভেতরে ঢুকে দেখি মেয়েটা ওর মায়ের পাশে শুয়ে আছে, আর কোহিনূর দরজার দিকে তাকিয়ে, হয়তো বা আমার জন্য। আমি ভেতরে ঢোকার পর কোহিনূর বলতেছে, এই এখন তোমার আসার সময় হলো? সেই কখন থেকে তোমার জন্য দরজার দিকে তাকিয়ে আছি। আমাকে এখনো মোটেও ভালোবাসো না তুমি। এই যে আবারও রাগ করলে, আমার কথা শুনবে নাকি? কি শুনবো শুনি? দেখলে না বাবা মা ভাইয়া সবাই আছে, তাদের সামনে কেমন করে আমার বউটার সাথে মন খুলে কথা বলি, তাই তো ওদের আগে পাঠিয়েছি। এখন তো তোমার সাথে সব সময় থাকবো, বুঝলে? শুধু আমার অভিমান ভাঙালে হবে? এখন তোমার মেয়েকে কোলে নিয়ে তার অভিমানও ভাঙাও। আমি আমার মেয়েটাকে কোলে নিলাম। কোলে নেওয়া মাত্র মেয়েটার ঠোঁট ভেসিয়ে হেসে উঠলো। ক্লিনিকে কোহিনূরকে মোট 10 দিন থাকতে হয়েছে। আর এই 10 দিন আমি কোহিনূরের সাথেই ছিলাম। প্রতিদিন তাকে খাইয়ে দেওয়া, তো ওষুধ খাইয়ে দেওয়া, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া, মেয়েকে নিয়ে থাকা, এক কথায় যা যা করা লাগে সব আমি করেছি। বাদ বাকি সেখানকার কিছু নার্স করেছে। 10 দিন পর কোহিনূর আর আমার মেয়েকে নিয়ে বাসায় আসলাম। এই 10 দিনের রাতে বাবা মা ভাইয়া ভাবি সবাই দেখা করতে আসে। আপুর বাড়িতে কাজ থাকায় সে আসে নাই, তবে 2-1 দিনের মধ্যে সেও আমার রাজকন্যাকে দেখতে চলে আসবে। কোহিনূরকে বাসায় নিয়ে আসার 3 দিন পর আপু দুলাভাই আমার মেয়েকে দেখার জন্য চলে আসলো। তারা আমার মেয়ের জন্য অনেক খেলনা, তার পোশাক ইত্যাদি অনেক কিছু নিয়ে এসেছে। আপু তো সবসময় আমার মেয়েকে তার কাছে রাখে, কোহিনূরকে তেমন একটা দেয় না। মেয়েকে শুধু খাওয়ানোর সময় তার কাছে দেয়। আর কোহিনূর যেহেতু প্রথম সম্মান জন্ম দিছে, তাই সে তো আর তেমন কিছু জানে না। আমার মেয়ের সব কাজ করে দেয় আপু। আপু দুলাভাই প্রায় 17 দিনের মতো থাকার পর তারা চলে যায়। এদিকে আমিও আবারও নিয়মিত অফিস যাওয়া শুরু করি। বাসায় এখন মা কোহিনূর আর আমার মেয়ের দেখাশোনা করে। আমি যে করি না তা কিন্তু না। তো একদিন রাতে ঘুমানোর সময় কোহিনূর আমাকে বলতেছে, আচ্ছা, আমাদের মেয়ের তো নাম রাখা হলো না। বলো তো কি নাম রাখা যায়? তুমি কি কোনো নাম পছন্দ করেছো? হুম, কি নাম? রাত্রি। অনেক সুন্দর নাম তো। তোমার পছন্দ হয়েছে? আমার বউটা নাম রেখেছে, আর আমার পছন্দ হবে না? সত্যি তো, নাকি আমার মন রক্ষার্থে বলতেছো? সত্যি বলতেছি বউ। তুমি কোনো নাম পছন্দ করো নাই? না। তাহলে ঠিক আছে, আজ থেকে আমাদের মেয়ের নাম রাত্রি। হুম। তো এভাবে দিনের পর দিন চলতে থাকলো। এখন তো কোনো রাত্রিকে আমার কোলে দিয়ে সে বিছানায় বসে বসে ফুচকা খায়। আমার তখন তো রাগ হয়, কিন্তু কিছু বলতেও পারে না। এখন করুর অনেকটা সুস্থ, আবার আগের ন্যায় বাসায় সব কাজ করা শুরু করে দিয়েছে। রাত্রিটাও এখন থেকে ওর মায়ের মতো অভ্যাস পেয়ে গেছে। ওর মায়ের মতো ঠোঁট মুখ উল্টিয়ে কান্না করে, মাঝে মাঝে ওর মায়ের মতো নাকে আঙুল দিয়ে ঘষাঘষি করে। আর যখন কান্না করে ঠিক ওর মায়ের মতো করেই, তাকে আদর না করলে তার কান্না থামানো দায় হয়ে যায়। রাত্রিকে এখন সবসময় কাছে কাছেই রাখি। বাবা মা রাত্রি ওর দাদুকে পেলে মহা খুশি। আমাদের সুখের সংসার এমন করেই চলছে। কোহিনূর সুস্থ হওয়ার পর আবারও আগের মতো বায়না ধরা শুরু করেছে। সে ঘুরতে যাবে, তাকে নিয়ে এতিমখানায় যেতে হবে। মাঝে মাঝে এইসব বিষয় নিয়ে আমার উপর অভিমান করে থাকে। আমাকে আবার তার সব অভিমান ভাঙাতে হয়। অফিস যাওয়ার সময় মা মেয়ে দুজনকে আদর করতে হবে, এমনকি অফিস থেকে আসার পরও তাদেরকে আদর করতে হবে। দেখতে দেখতে আমার মেয়ের বয়স 5 মাস হয়ে গেল। মেয়েটা এখন একটু বসতে পারে, মাঝে মাঝে হামাগুড়ি দেয়। রাত্রিও আমাকে পেলে তার মায়ের কাছে যেতে চায় না। কোহিনূর দিন দিন আমাকে আরো বেশি ভালোবাসা শুরু করে দিল। আমাদের বাবা মেয়ের দুষ্টুমিগুলো কোহিনূর ক্যামেরা বন্দি করে রাখি। আমি ওদের মা মেয়ের খুশির মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি। আমাদের সংসার জীবন অন্য সবার চেয়ে অনেক সুখের আছে। তো একদিন রাত্রি কান্না করতেছে, আর কোহিনূর রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। আমি অফিস থেকে আসার পরে রাত্রিকে কোলে নিলাম। রাত্রির কান্না শুনে কোহিনূর রান্না বাদ দিয়ে রুমে চলে আসলো। দাও ওকে আমার কাছে, ওর মনে হয় ক্ষুধা লেগেছে। আমি রাত্রিকে কোহিনূরের কোলে দিলাম। কোহিনূর রাত্রিকে খাওয়াতে লাগলো। তুমি এত কিছু সামলাও কি করে? আমি যেহেতু মেয়ে, তাই আমাকে তো বাসার সব কিছু সামলাতে হবে। রাত্রিকে খুব ভালোবাসো তাই না? আমার থেকেও বেশি, তবে তোমাকেও খুব বেশি ভালোবাসি। তা জানি। আচ্ছা, আমি যদি কখনো না থাকি, তাহলে কি আমার মেয়েকে কোনো কষ্ট দিবে? তোমাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই তো আমার মেয়েকেও ভালোবাসি। একজন যদি আমার প্রাণ হও, তো আরেকজন আমার হার্ট। আমার মেয়েকে যেন কোনো দিন কাঁদতে না দেখি, তার সব ইচ্ছা আশা পূরণ করে দিবে। তুমি না বললেও আমার কলিজার টুকরাটাকে কখনো কাঁদতে দেবো না। মেয়েটা ঠিক তোমার মতো রাগী হয়েছে। আর তোমার সব অভ্যাসগুলো সে পাইছে। মেয়েটা যেহেতু আমার, তাই তো আমার অভ্যাস পাবে।
কি করে যে মা মেয়ে সামলাবো আল্লাহই ভালো জানেন। এই তুমি কি বললা? আরে কিছু বলি নাই তো, তোমাদের দুজনকে সামলাতে হবে আমাকে, সেটাই আর কি। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে যখন আরো 2-3টা বেবি হবে তখন কি করবা? মাপ চাই, আর নিতে পারবো না। তাহলে তোমার রোমান্টিক অত্যাচারগুলো কমাতে হবে, না হলে পুরা ক্রিকেট টিম বানিয়ে দিব। এই আমি শুধু একাই এসব করি না, তুমিও করো। তোমাকে একদিন যদি আদর না করি তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দাও, এমনকি আমার সাথেও ঠিকভাবে কথা বলো না। চুপ করো, যারা গল্প পড়তেছে তারা ভালো করেই জানে তুমি কেমন। এক বাচ্চার বাপ হয়েছ, তবুও তোমার রোম্যান্স কমে না। ঠিক আছে, আর কোনো আদর করবো না। ঠ্যাং ভেঙে দিব। ওইসব বাদে এমনি আদর করতে হবে, নাহলে তো বুঝতেই পারতেছেন আমার স্বামী মহোদয়। এমনি ওসব আদর তোমাকে করতে গেলে তো আরো অন্য কিছু করতে মন চায়। তাই তো সেই দিন লজ্জা শরমের মাথা খেয়ে রান্না করে আমাকে গিয়ে জড়িয়ে ধরেছিলে। একবারও দেখলে না সেখানে মা আর রাহেলা আছে। শালা লুচু ছেলে। তোমার স্বামী হই আমি, এসব কি বলো তুমি? তুমি একটা টিকটিকির দুলাভাই, উগান্ডা জামাই, ঘানার কালা বাঁদর, আফ্রিকার মহিষ আর বাংলাদেশের রাম ছাগল। আমি এসব হলে তুমি তাদের বউ, বুঝলে? জি না, আমি তাদের বউ না, আপনার বউ, বুঝেছেন স্যার? দাও রাত্রিকে আমার জন্য খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। কি খাদক রে বাবা, সব সময় খাই খাই করে। একটু সময় পেলাম ঝগড়া করব, তাও করতে দিতেছে না। পাশের বাসার ভাবি দিন রাত তার স্বামীর সাথে ঝগড়া করে, আর আমার স্বামী দিন রাত আমার সাথে রোম্যান্স করে। ওই ভাবলাম তোমার সাথে একটু ঝগড়া করব, মান অভিমান করব, বাসা থেকে চলে যেতে চাইবো, আর উনি আমাকে আটকাবে। তা না করে সব কিছু মেনে নেয়। যাকে ভালোবাসি তার সাথে ঝগড়া কেমন করে করি? আর এমনিতেও তো তুমি আমার উপর কত অভিমান করে থাকো, তা তো ভাঙাই, এটা কি ঝগড়ার মধ্যে পড়ে না? সেদিন ভাবিকে তার বর কতগুলো মারলো, আমিও ভেবেছিলাম তুমি অন্তত আমাকে একটা থাপ্পড় হলেও মারবে, তা আর করলে না। আমি এবার কোহিনূরের কাছে এগিয়ে গিয়ে ওকে রাত্রি সহ জড়িয়ে নিলাম। পাগলি, তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, আর তোর গায়ে হাত তুলবো? তুই যে আমার প্রাণ, এটা বুঝিস না কেন? তোর গায়ে হাত তুললে তো নিজেই ব্যথা পাবো পাগলি, তোকে যে কষ্ট দিতে ইচ্ছে করে না আমার। তা তো জানি, সরি, আর এমন করব না। তুমি রাত্রিকে নিয়ে বসো, আমি যাব আর আসবো। তারপর কোহিনূর রাত্রিকে আমার কোলে দিল। রাত্রি আমার কোলে আসার পর তার দাঁতবিহীন মুখ দিয়ে হাসতে থাকলো। মেয়ে বারবার তার হাত দিয়ে আমার মুখটা ছুঁয়ে দিতেছে। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা আমাকে তার মায়ের মতো ভালোবাসে। এত ছোট বাচ্চা, তবুও আমার তাকে আদর করা লাগবে, আর আদর না করলে সে কান্না থামাবে না। কোহিনূর খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। আমাকে খাইয়ে দেওয়ার পর কোহিনূর রাত্রিকে ঘুম পাড়িয়ে দিয়ে, বাবা মায়ের খাইয়ে দিয়ে, তাদেরকে ওষুধ খাইয়ে দিয়ে আমার কাছে এসে বলতেছে এখন নাকি তাকে খাইয়ে দিতে হবে। কি করার, ভালোবাসি তাকে, আর প্রতিদিন তো আমিও তাকে খাইয়ে দেই। তো এভাবে আমাদের সুখের সময়গুলো কাটতেছে। একদিন কোহিনূর বায়না ধরলো সে নাকি ঘুরতে যাবে। আমার হাতেও যেহেতু তেমন কোনো কাজ ছিল না, তো তাকে নিয়ে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে এক জায়গায় কোহিনূর ঝালমুড়ি দেখলো, সে নাকি খাবে। তো আমি ওর জন্য ঝালমুড়ি এনে দিলাম। সে রাত্রিকে আমার কোলে দিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে লাগলো। হঠাৎ একটা পিক আপ নিয়ন্ত্রণ হারিয়ে কোহিনূরকে লাগিয়ে দেয়, আর কোহিনূর ছিটকে পড়ে একটা ল্যাম্প পোস্টে। আর কোহিনূর মাথার প্রচুর আঘাত পায়। আমি দৌড়ে কোহিনূরের কাছে যাই। তোমার কিছু হবে না বউ, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। উপরওয়ালা মনে হয় আমাদেরকে হ্যাক হতে দিবে না কলিজা। এসব বলো না প্লিজ, তোমার কিচ্ছু হবে না। রাত্রিকে আমার কোলে দাও না, শেষবারের মতো। আমি রাত্রিকে কোহিনূরের কোলে দিলাম। কোহিনূর রাত্রির পুরা মুখে চুমু রেখে দিল। আমি আশেপাশের লোকগুলো বললাম গাড়ি থামাতে, তারা গাড়ি থামালো। এর মাঝে কোহিনূর জ্ঞান হারিয়ে ফেললো। আমি কোহিনূরকে নিয়ে হাসপাতাল চলে গেলাম। সেখানকার ডাক্তার কোহিনূরকে দেখে চিনতে পারলো। তারা বলতেছে এই ঠিক এমন করে একবার মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, অনেক কষ্টে তাকে তারা সুস্থ করেছে। তারা কোহিনূরকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল। এর মাঝে বাসার সবাইকে খবর দিলাম, সবাই চলে আসলো। ভাইয়া ভাবিও এসেছে। প্রায় 5 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। বের হয়ে বলতেছে রোগীর জ্ঞান ফিরেনি, তবে 72 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে রোগীকে বাঁচানো যাবে না। আমি রাত্রিকে মায়ের কোলে দিয়ে উজু করে নফল নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলাম।
দেখতে দেখতে 65 ঘন্টা চলে গেছে, তবুও কোহিনূরের জ্ঞান ফেরে না। এদিকে রাত্রি ওর মায়ের জন্য কান্না করতেছে। যে ডাক্তারকে বলে আমি রাত্রিকে নিয়ে কোহিনূরের বেডে গেলাম। রাত্রিকে কোহিনূরের কোলের কাছে শুয়ে দিয়ে আমি একটু টুল নিয়ে কোহিনূরের বেডের কাছে রেখে সেখানে বসে কোনো একটা হাত ধরে তার বেডে মাথা রাখলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। রাত্রির কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি কোহিনূর নাই। আমি আর রাত্রি সেই বেডেই আছি। তারপর রাত্রিকে কোলে নিয়ে বাইরে বের হয়ে কোহিনূরকে খুঁজতে লাগলাম। কোহিনূরকে কোথাও পেলাম না। শেষে সেখানকার নার্স ডাক্তারকে ডাকলাম, তারাও জানে না কোহিনূর কোথায়। তারপর সিকিউরিটি ইনচার্জের রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলাম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোহিনূর হাসপাতাল থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে চলে গেল। তাই আমি সাথে সাথে বাসায় ফোন দিলাম যে কোহিনূর সেখানে গেছে কিনা। মা বলতেছে কোহিনূর আসে নাই। আমি এবার আমার রাত্রিকে সহ ধপাস করে একটা চেয়ারে বসে পড়লাম। সেখানে থাকা সিকিউরিটি গার্ড আমাকে তুলে ধরলো। তারপর তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। দেখেন মিস্টার শামীম, আপনার স্ত্রী সম্ভবত তার পুরনো সব স্মৃতি ফিরে পেয়েছে, তাই হয়তো তিনি চলে গেছেন। আপনি কেমন করে বুঝলেন? এই যে তার রিপোর্ট আমার হাতে। আমি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে বাসায় এসে বাবাকে সব জানলাম। আর বাবাও লোক লাগিয়ে দিল কোহিনূরকে খোঁজ করার জন্য। আজকে রাত্রেও কান্না করতে করতে শেষ। আমি এখন কি করব কিছুই বুঝতেছি না। বাবার লোকেরা পুরো 2 দিন খোঁজ করার পরও কোহিনূরকে খুঁজে পেল না। তাই বাবা বাধ্য হয়ে থানায় গিয়ে মিসিং ডায়েরি করলো। তার সাথে বাবা মিডিয়ায় জানালো এবং কোহিনূরের পিক সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হলো। পত্র পত্রিকা সব জায়গায় নিখোঁজ সংবাদ দেওয়া হলো। পুরো দেশের মানুষের কাছে প্রায় এই সংবাদ পৌঁছে গেল, কিন্তু কেউ কোহিনূরের সংবাদ দিতে পারলো না। কোহিনূর চলে যাওয়ার পর আমি প্রায় পাগল হয়ে যাই। দীর্ঘদিন ঘর বন্দি থাকি আর রাত্রি সব দেখাশোনা আপু করে। সবাই আমাকে অনেক বোঝায়, কিন্তু বুঝি না। যেন রাত্রি একটু বড় হয়, হাঁটতে শিখি, তখন একটু স্বাভাবিক হই, কিন্তু কোহিনূরকে ভুলতে পারে না। যখন একটু স্বাভাবিক হই তখন রাত্রিকে নিয়ে আমি একাই পুরো ঢাকা শহর কোহিনূরকে খোঁজ করতে থাকি। কিন্তু ভাগ্য আমার সাথে ছিল না, তাই তাকে পেলাম না। কোহিনূর চলে যাওয়ার পরও বাবা দেশের সব হাসপাতাল, থানা, অনেক জায়গায় খোঁজ করেছি, এমনকি পাবনা মেন্টাল হাসপাতালও, তবুও তাকে খুঁজে পায়নি কেউ। রাত্রির মুখের দিকে তাকিয়ে আর কোহিনূরের বলা কথাগুলোর জন্য আমি আবারও আগের মতো হই। নিয়মিত অফিস যাই, রাত্রিকে খাওয়ানো, ঘুম পাড়িয়ে দেওয়া, তাকে নিয়ে ঘুরতে যাওয়া সব আমি করি। আর রাত্রিও আমাকে ছাড়া কিছু বোঝে না। যখন রাত্রি বড় হয়, একটু বোঝার চেষ্টা করে, তখন থেকেই সে তার আম্মুকে চায়। তাই কোহিনূরের করা সব ভিডিও রাত্রিকে দেখাই, কিন্তু বলতে পারে না তার মা কোথায় বর্তমান। কোহিনূরের ফটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ফজর হলো বুঝতেই পারলাম না। উজু করে এসে ফজরের নামাজ আদায় করে আমি বাবা মায়ের রুমের কাছে গেলাম। বাবা, মা, রাত্রি কি ঘুমিয়ে আছে নাকি এখনো কান্না করতেছে? বাবা এসে দরজা খুলে দিল। সারা রাত ঘুমাতে দেয়নি, শুধু বাবা বাবা করে কান্না করেছে। এই তো একটু আগে ঘুমিয়ে গেছে। আমি আর কোনো না বলে আমার মানিককে কোলে করে নিয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। একদিনে মেয়েটার চেহারা কেমন করে ফেলেছে। আমি তারপর সেখান থেকে বাইরে এসে একটু ভাবতে থাকলাম, কি করব আমি? রাত্রির জন্য কি আমার ভালোবাসা ভুলে গিয়ে নতুন করে বিয়ে করব? রাত্রির সুখের জন্য আমি সব করতে পারি। যে চলে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না, আর মেয়েটাকেও কোনো কষ্ট পেতে দেবো না। দরকার হলে আবার বিয়ে করব। এসব কথা ভাবতেছি, হঠাৎ করে রাত্রি এসে আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। কি হয়েছে আমার আম্মুটার এত কান্না করতেছে কেন? আর কাঁদতে হবে না, আমি তোমার জন্য নতুন মা এনে দেবো। আমি সরি বাবা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর এমন করব না বাবাই। আমি এবার মেয়েটাকে জোরে ধরলাম। ঠিক ওর মায়ের মতো আমারও কষ্ট হয়। ওর মা সহ্য করতে পারতো না। আমি তো কষ্ট পাইনি আম্মু। তোমার খুব লেগেছিল না দুপুরে থাপ্পড়গুলো? হুম, লেগেছিল তো, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পাইছি তোমাকে কষ্ট দিয়ে। আর এমন জেদ করব না বাবাই, আমার তুমি হলেই চলবে। আমি রাত্রির গালে মুখে চুমু এঁকে দিলাম। মাত্র একটা রাত আমার সাথে ছিল না, তাতে মনে হয়েছিল আমার দেহ থেকে বুঝি প্রাণটাই চলে গেছে। একটু পর বাবা মা আসলো, তারপর রাত্রি আমাকে খাইয়ে দিল। আমিও রাত্রিকে খাইয়ে দিলাম। তাদেরকে বাসার সবার মুখে হাসি ফুটে উঠলো। এই তো কালকেও পুরো বাসার মানুষ কেমন স্তব্ধ হয়ে গেছিল। এই বাসার সবার চোখের মনে রাত্রি। কোহিনূর চলে যাওয়ার পর রায়লা, বাসার ড্রাইভার, সবাই রাত্রিকে তাদের প্রাণ মনে করে। তা কি সিদ্ধান্ত নিলি তুই? তোমার যা ভালো মনে করো বাবা। আলহামদুলিল্লাহ বাবা। তাহলে আজ বিকালে মেয়ে দেখতে যাই, কি বলো? ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে আমি রাত্রিকে ওদের কাছে রেখে রুমে চলে গেলাম। দেখলে তো দাদু ভাই, আমার ছোট বউটার মাথায় এত বুদ্ধি। দেখতে হবে না সতীনটা কার? একেবারে কোহিনূর ভাবিজানের মতো হয়েছে রাত্রিমা। ঠিক কিভাবে ছোট ভাইজানকে রাজি করানো লাগবো তার সবটাই জানে। দাদু ভাই, তোমার বুঝি খুব লেগেছে থাপ্পড়গুলো? আহ
দাদু, ওটা কোনো ব্যাপারই না, তুমি আদর করে দিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক এমন কইরা ভাবিজান সবাইরে আপন কইরা লইতো। তারপর তারা যে যার কাজে লেগে পড়ে। আজ অনেকদিন পর সবাই একসাথে কোহিনূরকে মনে করতেছে। আসলে 2 বছরে কোহিনূর সবাইকে আপন করে নিয়েছিল আর সবার মনে গেঁথে আছে আজও সে।